হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা। তাহলে আজকে আমরা চ্যাপ্টার ওয়াইজ সিরিজের আরেকটা লেকচার নিয়ে চলে এসেছি, একটা ইনফরমেটিভ লেকচার। এবং এই লেকচার থেকেই আমরা যে আমাদের যে আরও যে ক্লাসগুলো রয়েছে, সেটা পার্লামেন্ট হোক না কেন, স্টেট লেজিসলেচার হোক না কেন, পার্লামেন্টারি প্রসিডিংস হোক না কেন, এইগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারটা ধরেই কিন্তু বুঝবো। এবং প্রতিবারের মতো তোমাদেরকে আজকেও বলি যে এই যে পার্লামেন্টারি ফিচার্সের বা পার্লামেন্টারির যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এই নিয়ে যে আমরা আজকে ক্লাসটা নিয়ে এসেছি, এইখানে কিন্তু অনেকটাই প্রায় লক্ষ্মীকান্ত থেকে নেওয়া হয়েছে। এবং আমরা লক্ষ্মীকান্তকে বেশিরভাগ, আমি বলবো না যে পুরোটা, পরবর্তীকালে আমাদের লক্ষ্মীকান্ত ওয়াইজও কিন্তু ক্লাস হবে, যে লক্ষ্মীকান্তকে ধরে 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 আমরা এক একটা ওয়ার্ড ধরে ধরে লক্ষ্মীকান্তের যে চ্যাপ্টার্স গুলো রয়েছে, লক্ষ্মীকান্তে যেরকম করে ডেসক্রাইব করা রয়েছে সেরকম করে কিন্তু আমরা ওইটাও দেখব। আজকের যে ক্লাসটা পার্লামেন্টারি ফিচার্স, অন্য অনেক জায়গা থেকে আমি দেখলাম যে পার্লামেন্টারি ফিচার্সের যদি কিছু কিছু জিনিস অন্য জায়গা থেকেও করে তোমাদেরকে একটা পিপিটি দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি দেখলাম যে লক্ষ্মীকান্তে খুবই ক্রিস্প ভাবে লেখা আছে, খুবই জট ডাউন করা আছে। তো আমার মনে হলো যে এই পুরো জিনিসটা লক্ষ্মীকান্ত থেকে পড়লে আমাদের পরবর্তীকালে যে ক্লাসগুলো রয়েছে, সেটা পার্লামেন্টারি স্ট্রাকচার হোক না কেন, পার্লামেন্টের কম্পোজিশন ফাংশন হোক না কেন, বা এই প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার হোক না কেন, এইগুলো কিন্তু আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে আমি বেশি দেরি না করে আজকে যে আমাদের টপিকগুলো রয়েছে, সেটা হচ্ছে প্রথমে আমরা পার্লামেন্টের যে ফিচার্সগুলো রয়েছে আমাদের, সেইগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। তোমরা জানো যে আমাদের যেহেতু একটা ওয়েস্ট মিনিস্ট্রিয়াল মডেল থেকে আমাদের পার্লামেন্টারি স্ট্রাকচারটা নেওয়া হয়েছে, এই জন্য এই ওয়েস্ট মিনিস্ট্রিয়াল মডেলে কি কি ফিচার্স ইউকেতে রয়েছে, কি কি ফিচার আমাদের কান্ট্রিতে ইনফ্লুয়েন্সড হয়ে নেওয়া হয়েছে, এই জিনিসগুলো আমরা দেখব। মেরিটস অফ পার্লামেন্টারি সিস্টেম, তোমরা জানো যে কোনো একটি সিস্টেম, সেটা প্রেসিডেন্টাল সিস্টেম হোক না কেন, পার্লামেন্টারি সিস্টেম হোক না কেন, বা ফর এক্সাম্পল একটা একটা মোনার্কিক্যাল সিস্টেম হোক না কেন, বা একটা অ্যানার্কিক্যাল বা বলতে পারো নৈরাজ্যবাদ সিস্টেম হোক না কেন, সবেরই কিন্তু একটা ভালো দিক রয়েছে, একটা খারাপ দিক রয়েছে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখব এবং লাস্টে আমরা দেখব যে ওপিনিয়ন কি রয়েছে, এই যে পার্লামেন্টারি সিস্টেম, এটা আমাদের গণতন্ত্রের জন্য কতটা তাৎপর্যপূর্ণ, আমাদের গণতন্ত্রের জন্য সেটা কতটা ইম্পর্টেন্ট, এই জিনিসটাও কিন্তু আমরা এখানে দেখে নেব। তাহলে আমি চলে যাচ্ছি পার্লামেন্টারি ফিচার্সের আগে একটা শর্ট ইন্ট্রোডাকশনে। তাহলে দেখো, আমাদের যে কনস্টিটিউশন রয়েছে সেটা কিন্তু একটা পার্লামেন্টারি, একটা সংসদীয় সরকারের গঠন করতে বলে। এই যে পার্লামেন্টারি ফিচার্স রয়েছে, এটা কিন্তু আমাদের অ্যাভেলেবল রয়েছে, কেন্দ্রেও রয়েছে, তার সাথে সাথে এটা কিন্তু আমাদের স্টেটেও রয়েছে। তার মানে আমাদের যে কেন্দ্র সরকার যে রয়েছে, এই কেন্দ্র সরকার কিন্তু একটি সংসদীয় ব্যবস্থার মধ্যে চলে। আমরা পরবর্তীকালে ফিচার্সে দেখব যে এই সংসদীয় যে গভর্নমেন্ট রয়েছে, যে সরকার রয়েছে, তার কি কি গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে। তার সাথে সাথে কিন্তু এটা উল্লেখযোগ্য যে রাজ্যেও কিন্তু আমাদের এরকমই পার্লামেন্টারি ফিচার্সই রয়েছে। রাজ্যর যে লেজিসলেচার, সেটাকে অবশ্যই স্টেট লেজিসলেচার বলা হয়, কিন্তু তার যে ক্যারেক্টারিস্টিক্স, তার যে ফিচার্স কিন্তু রয়েছে, সেটাও কিন্তু অনেকটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট মতোই। আর্টিকেল 74 থেকে 75 কিন্তু বেসিক্যালি আমাদের সেন্টারের যে যাবতীয় লেজিসলেটিভ ব্যাপার রয়েছে সেটা দিয়ে ডিল করে। তাছাড়া আর্টিকেল 163 থেকে আর্টিকেল 164 এটা কিন্তু বেসিক্যালি ডিল করে যে স্টেটের যে লেজিসলেচার রয়েছে, সেটাও কিন্তু এক ধরনের পার্লামেন্টারি মডেল থেকে ইনফ্লুয়েন্সড, এটা নিয়ে কিন্তু ডিল করে। তাছাড়া দেখো, আমাদের যে মডার্ন ডেমোক্রেসি রয়েছে, তোমরা জানো যে 1947 এর আগেও আমেরিকাতে কিন্তু প্রথম আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের সময় যে গণতন্ত্র, ডেমোক্রেসি, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এটা কিন্তু নির্ধারণ করা হয়। তারপরে অনেক ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু এই গণতন্ত্রের যে গভর্নমেন্ট, সেই সিস্টেমটা কিন্তু নেওয়া হয়। 1947 এর পরে এশিয়ার অনেক দেশ, কিন্তু অনেক দেশ ঠিক বলবো না, ইন্ডিয়াই একমাত্র দেশ যারা একটা ডেমোক্রেটিক ফিচার্স এর মধ্যে দিয়ে আসে। পাকিস্তান যখন ফর্ম হয়, পাকিস্তানে কিন্তু কোনো রকম গণতন্ত্র ছিল না, এবং আজও যদি দেখো যে পাকিস্তানে কিন্তু গণতন্ত্র কিন্তু সঠিকভাবে গড়ে ওঠেনি।
তোমরা যদি শ্রীলঙ্কার এক্সাম্পল নাও, শ্রীলঙ্কাতেও কিন্তু যে ডেমোক্রেসি রয়েছে সেটা কিন্তু পূর্ণরূপে ডেমোক্রেসি তখনকার দিনে ছিল না। তার কারণ সেই সময় কিন্তু একটা গৃহযুদ্ধ চলছিল তামিলসদের এবং সিনহালিসদের পক্ষে, এবং বাংলাদেশ তো অনেক পরে ফর্ম করা হয়। তাহলে মডার্ন ডেমোক্রেটিক যে গভর্নমেন্ট রয়েছে সেটা ইন্ডিয়াতে হোক না কেন বা বাকি যে বিদেশি দেশগুলো রয়েছে সেইগুলোতে হোক না কেন, এখানে কিন্তু একটা গণতান্ত্রিক স্ট্রাকচার রয়েছে। এবং এই যে গণতান্ত্রিক স্ট্রাকচারটা, এটাকে কিন্তু দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা এবং আরেকটা হচ্ছে প্রেসিডেন্টাল বা রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা। মাথায় রাখবে যে এই দুটো ডেমোক্রেটিক ফিচার হলেও এই দুটোর মধ্যে কিন্তু অনেক অপোজিট ভিউ পয়েন্ট আছে। এই দুটোর যে ক্যারেক্টারিস্টিক্স তার কেন্দ্রবিন্দুতে মানুষ বা সিটিজেন্স থাকলেও এইগুলোর যে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ বা জুডিশিয়াল কাজ তার মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। তাহলে আমরা এই পার্লামেন্টারি এবং প্রেসিডেন্টাল সিস্টেমেরও কিছু কিছু আমরা ফিচার্স দেখব যেইগুলো কিন্তু ভ্যারি করছে বিটুইন দ্য এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ রিলেশনশিপ বিটুইন দ্য পার্লামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্টাল সিস্টেম। এবং সব থেকে ইম্পর্টেন্ট ফিচার পার্লামেন্টের তোমরা ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখতে পারো যে প্রাইম মিনিস্টার এবং যে কাউন্সিল অফ মিনিস্টার আছে তারা কিন্তু পার্লামেন্টের কাছে জবাবদিহি, তারা কিন্তু অ্যাকাউন্টেবল লোকসভার কাছে। তাহলে এই পার্লামেন্টারি ফিচার্সের একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা এক্সিকিউটিভস রয়েছে তারা কিন্তু দায়বদ্ধ বা রেসপন্সিবল লেজিসলেচার কাছে। যদি কোনো সময় লেজিসলেচারে বা পার্লামেন্টে তাদের কোনো সময় যদি মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা তারা হারিয়ে ফেলে তাহলে কিন্তু তাদেরকে রিজাইন করতে হতে পারে। তাহলে এই কিন্তু একটা পার্লামেন্টারি সিস্টেমে তোমাদের একটা শর্ট ইন্ট্রোডাকশনের পরে আমি চলে যাচ্ছি যে কিছু কিছু জিনিস কিন্তু আমাদের এখানে বুঝতে হবে। স্যার আইভর জেনিংস, তোমরা জানো যে খুবই বিখ্যাত একজন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, খুবই বিখ্যাত একজন পলিটিক্যাল অ্যানালিস্ট আইভর জেনিংস কিন্তু বলেছে যে পার্লামেন্টারি সিস্টেম অনেকটা কিন্তু ক্যাবিনেট সিস্টেমের মতোই। তোমরা হয়তো জানো যে প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার একসাথে ফাংশন করে কিন্তু আমাদের দেশটাকে চালায়, আমাদের যে ইউনিয়ন গভর্নমেন্ট রয়েছে বা কান্ট্রি রয়েছে সেটাকে কিন্তু চালায়। যদি আমরা রাজ্যের ক্ষেত্রে দেখি, রাজ্যের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা সিমিলার স্ট্রাকচার দেখতে পাবো, যেখানে দেখবে সিএম এবং তাদের যে স্টেট কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে তারা কিন্তু রাজ্যের যে শাসন ব্যবস্থা সেটাকে কিন্তু তারা চালাচ্ছে। এবার অবশ্যই এই কেন্দ্র হোক বা রাজ্য হোক, এখানে কিন্তু একজন হেড অফ দ্য স্টেট রয়েছে। কেন্দ্রের ক্ষেত্রে অবশ্যই তোমরা জানো যে হেড অফ দ্য স্টেট কিন্তু হচ্ছে প্রেসিডেন্ট, তোমরা জানো যে রাজ্যের ক্ষেত্রে কিন্তু হেড অফ দ্য স্টেট গভর্নর। কিন্তু তোমরা হয়তো এইটাও দেখেছো যে আর্টিকেলসে কিন্তু লেখা রয়েছে, যে আর্টিকেল যদি তোমরা 74 দেখো তাহলে কিন্তু লেখা রয়েছে যে প্রেসিডেন্ট অবশ্যই দায়িত্বে রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু এড এবং অ্যাডভাইস মানে পরামর্শে কিন্তু চলবে প্রাইম মিনিস্টার এবং তার সাথে সাথে কাউন্সিল অফ মিনিস্টারদের সাথে। এবার দেখো এই যে কাউন্সিল অফ মিনিস্টার, আমি বারবার বলছি, এই সেটা স্টেট কাউন্সিল অফ মিনিস্টার হোক না কেন বা কেন্দ্রীয় কাউন্সিল অফ মিনিস্টার হোক না কেন, এই কাউন্সিল অফ মিনিস্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্যাবিনেট। এই ক্যাবিনেট যারা মিনিস্টার্স তারা কিন্তু মূলত রেসপন্সিবল দেশটাকে চালানোর জন্য। যে পলিসিস গঠন করা হচ্ছে, কেন্দ্র সরকার যে পলিসিস গুলো গঠন করছে সেটা কিন্তু বলতে পারো একভাবে যারা ক্যাবিনেট মিনিস্টার্স রয়েছে তাদের তত্ত্বাবধানে বা তাদের যে পলিসিস রয়েছে বা তাদের যে একটা ভিশন রয়েছে সেটাকে সামনে রেখেই কিন্তু পলিসিস প্রোগ্রামস দেশের ক্ষেত্রে কিন্তু বাড়ানো হয় বা সেটাকে পরবর্তীকালে ইমপ্লিমেন্ট করা হয়। তাহলে এই ক্যাবিনেট সিস্টেম কিন্তু পার্লামেন্টারি সিস্টেমের একটা ইম্পর্টেন্ট ফিচার। এজন্য স্যার আইভার জেনিংস কিন্তু তিনি বলছেন যে পার্লামেন্টারি সিস্টেমকে আমরা কিন্তু সাইমালটেনিয়াসলি ক্যাবিনেট সিস্টেমও বলতে পারি, যেখানে ক্যাবিনেট মিনিস্টাররা রেসপন্সিবল একটা দেশটাকে চালানোর জন্য, তার প্রোগ্রামস, পলিসিস, তার যে গভর্নিং প্রসেস কি হবে সেটাকে মেনটেন করার জন্য। তাছাড়া দেখো এই যে পার্লামেন্টারি সিস্টেমটাকে আমি বারবার বলছিলাম রেসপন্সিবল গভর্নমেন্টও কিন্তু বলা হয়। তার কারণটা কি? তার কারণ দেখো আমাদের হেড অফ দ্য স্টেট হলেও যে রিয়েল এক্সিকিউটিভ রয়েছে, এক্সিকিউটিভ পাওয়ারটা যার হাতে রয়েছে সেটা তোমরা অবশ্যই বলতে পারো প্রেসিডেন্ট। আর্টিকেল 77 তোমরা যদি দেখো তাহলে কিন্তু বলা রয়েছে
all executive functions of the union will be under the control of the president। তার মানে প্রেসিডেন্টের হাতে কিন্তু ইউনিয়নের চাবিকাঠি রয়েছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে রিয়েল এক্সিকিউটিভ যে দেশটাকে চালাচ্ছে বা যার 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 অ্যাডভাইসে যার এডে প্রেসিডেন্ট কাজ করছে সেটা কিন্তু হচ্ছে আমাদের কাউন্সিল অফ মিনিস্টার, এবং কাউন্সিল অফ মিনিস্টারের একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে ক্যাবিনেট। তাহলে তাদেরকে কিন্তু আমাকে রেসপন্সিবল কোথাও না কোথাও দেখাতে হবে, তাদেরকে কিন্তু কোথাও না কোথাও এটাকে আমাকে দেখাতে হবে যে তারা সঠিকভাবে কাজ করছে, তারা মানুষের জন্য, জনগণের জন্য প্রোগ্রামস বা পলিসিস বানাচ্ছে। এটার জন্য এই রেসপন্সিবল গভর্নমেন্টটা কিন্তু বলা রয়েছে। তার কারণ কি? তার কারণ যতক্ষণ এই প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার পার্লামেন্টে মেজরিটি ধরে রয়েছে, বা যতক্ষণ চিফ মিনিস্টার এবং তার স্টেট কাউন্সিল অফ মিনিস্টার স্টেট লেজিসলেচারে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা ধরে রয়েছে, ততক্ষণ কিন্তু তারা সরকারে রয়েছে। যদি কোনো সময় মনে হয় আমাদের যে 5 বছর পরে আমাদের মনে হলো যে এই পার্টিকুলার সরকারটা ঠিক মতো ম্যানেজ করতে পারছে না, তাহলে কিন্তু আমরা 5 বছর পরে অন্য সরকারকে কিন্তু আমরা চুজ করতে পারি। অন্য সরকার যদি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় পার্লামেন্টে বা স্টেট লেজিসলেচারে, তাহলে কিন্তু পিএম বা সিএম চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা হয়তো এইটাও জানো যে 5 বছরের আগেও কিন্তু পিএম সিএম পদ থেকে রিজাইন তারা কিন্তু দিতে পারে। যদি তোমরা পিএম এবং সিএম এর যদি সময়কাল পড়ো, তাহলে দেখবে কোনো নির্দিষ্ট সময়কাল কিন্তু পিএম এবং সিএম এর নেই। তার কারণ সেখানে লেখা আছে যে পিএম ততদিনই অফিসে থাকবে যতদিন সে মেজরিটি এনজয় করছে লোকসভাতে, এবং লোকসভা পার্লামেন্টের একটা অংশ। এবং সিএম এর ক্ষেত্রেও দেখবে লেখা রয়েছে যে সিএম ততদিন অফিসে থাকবে যতদিন সে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রয়েছে, এনজয় করছে স্টেট অ্যাসেম্বলিতে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। তাহলে এইটাকেই কিন্তু বলা হচ্ছে রেসপন্সিবল গভর্নমেন্ট। তারা কিন্তু রেসপন্সিবল, মানে একবার আমি তাদেরকে ইলেক্ট করে নিলাম, তারা বছরের পর বছর রুল করছে উইথাউট এনি অ্যাকাউন্টেবিলিটি, উইথাউট এনি রেসপন্সিবিলিটি, এটা কিন্তু হবে না। যদি কোনো সময় তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় বা 5 বছরের পরে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু তাদেরকে রিজাইন করতে হবে। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটাই কিন্তু ওয়েস্ট মিনিস্টেরিয়াল মডেলের একটা খুবই ইম্পর্টেন্ট ফিচার। আমি একটুখানি ইংল্যান্ডেরও হিস্ট্রিটা তোমাদের বলে দিই যে ইংল্যান্ডে কিন্তু দুটো রেভলিউশন হয়েছিল, বিপ্লব হয়েছিল, যার মাধ্যমে এই গণতন্ত্র বা বলতে পারো যে পার্লামেন্টারি সিস্টেমটা ইংল্যান্ডে এস্টাবলিশ হয়। প্রথম দিকে তোমরা জানো যে ইংল্যান্ড কিন্তু মনার্ক ছিল, একটি কিং অবশ্যই এবং কুইন কিন্তু তারা রুল করতো, এবং তাদেরকে অ্যাডভাইস করার জন্য একটি প্রিভি কাউন্সিল ছিল। পরবর্তীকালে দুটো রেভলিউশন হয়, একটা হচ্ছে পুট্টিয়ান রেভলিউশন আর একটা হচ্ছে গ্লোরিয়াস রেভলিউশন। এই পুট্টিয়ান রেভলিউশনে কিন্তু বেসিক্যালি যে কিং এর পাওয়ার সেটাকে একদমই কম করা হয়। পরবর্তীকালে আবার কিং শাসনে আসলেও গ্লোরিয়াস রেভলিউশনের দ্বারা শুধুমাত্র গণতন্ত্র না, কিন্তু পার্লামেন্ট এতটা ক্ষমতা নিয়ে নেয় যেখানে কিন্তু কিং আর কুইনকে কিন্তু একমাত্র করে দেওয়া হয় হেড অফ দ্য স্টেট। তাদের কিন্তু কোনো রিয়েল পাওয়ার থাকে না, রিয়েল পাওয়ার কিন্তু এনজয় করে পার্লামেন্টেরিয়ানসরা। এবং গ্লোরিয়াস রেভলিউশনের পরে এই ওয়েস্ট মিনিস্টেরিয়াল মডেল অফ সিস্টেমটাকে কিন্তু গঠন করা হয়, যেখানে এক্সিকিউটিভ কিন্তু লেজিসলেচারের কাছে রেসপন্সিবল থাকবে। তাহলে এই হচ্ছে আমার পার্লামেন্টারি সিস্টেমের একটা ইম্পর্টেন্ট ফিচার। এবারে আমি চলে যাচ্ছি এই যে ওয়েস্ট মিনিস্টেরিয়াল সিস্টেমটা যে রয়েছে, আমাদের ওয়েস্ট মিনিস্টেরিয়াল মডেলটা যে রয়েছে, এটা কি করে কাজ করে, বা ওয়েস্ট মিনিস্টেরিয়াল যে মডেলটা আমাদের রয়েছে তার কি কোনো আলাদা মডেল রয়েছে? তাহলে যেটা আমি বললাম, দেখো এই যে ওয়েস্ট মিনিস্টেরিয়াল মডেল, এটা কিন্তু ইউনাইটেড কিংডম থেকে নেওয়া। এবং এই ওয়েস্ট মিনিস্টেরিয়াল মডেলের একটা ইম্পর্টেন্ট ফিচার্স হলো যারা এক্সিকিউটিভ রয়েছে তারা কিন্তু সবসময়তেই অ্যাকাউন্টেবল বা রেসপন্সিবল লেজিসলেচারের কাছে। এবং মাথায় রাখবে এই যে এক্সিকিউটিভ, এরা কিন্তু সিটিজেন্সদের দ্বারা, মানুষদের দ্বারা কিন্তু এরা ইলেক্টেড হয়ে রয়েছে। তাহলে ওয়েস্ট মিনিস্ট্রিয়াল মডেলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফিচার। কিন্তু যদি অপর দিকে দেখা যায়, অপর দিকে গণতন্ত্রের যে আরেকটা সিস্টেম অফ গভর্নমেন্ট রয়েছে, প্রেসিডেন্টাল সিস্টেম অফ গভর্নমেন্ট, সেইখানে কিন্তু দেখো এক্সিকিউটিভ কিন্তু লেজিসলেচারের কাছে রেসপন্সিবল না। এবং তোমরা কিন্তু অনেক অর্থেই দেখতে পারবে যে এই প্রেসিডেন্টাল সিস্টেম কিন্তু অনেক কান্ট্রিতেই রয়েছে। সেটা তোমরা যদি ইউএসএ একটা খুব ভালো এক্সাম্পল, কিন্তু ইউএসএ তে যে কংগ্রেস রয়েছে, মানে ইউএসএর যে পার্লামেন্ট, সেটা এতটাই স্ট্রং যে সেইখানেও কিন্তু প্রেসিডেন্ট খুব একটা কিছু করতে পারে না।
কিন্তু আমরা যদি সাথে সাথে অন্য কান্ট্রিগুলো দেখি, যেরকম ফর এক্সাম্পল ব্রাজিল, রাশিয়া, শ্রীলঙ্কা, চাইনা, এই কান্ট্রিগুলো দেখি, সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে প্রেসিডেন্ট কিন্তু কোনোভাবেই লেজিসলেচারের কাছে তারা রেসপন্সিবল না। টেক দ্য এক্সাম্পল অফ চাইনা। আজকে চাইনাতে প্রেসিডেন্ট কিন্তু বিশাল পাওয়ার এনজয় করে, এবং তোমরা জানো যে চাইনাতে কিন্তু একমাত্র কমিউনিস্ট পার্টি ছাড়া প্রেসিডেন্টকে কেউ রেসপন্সিবল ধরাতে পারবে না। সেরকমই তোমরা ফর এক্সাম্পল রাশিয়ার এক্সাম্পল নাও। রাশিয়ায় যতদিন না পুতিন এসছিল, প্রাইম মিনিস্টারের অফিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অফিস ছিল। পুতিন আসার পরে কিন্তু প্রেসিডেন্টাল অফিসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। শ্রীলঙ্কাতে তো যে 2 টার্মস যে লিমিটেশন ছিল সেটাকেও হাটিয়ে দেওয়া হয়েছে, এবং এখন প্রেসিডেন্ট কিন্তু বিশাল পাওয়ার এনজয় করে। তাহলে এই প্রেসিডেন্টাল সিস্টেমটা কিন্তু অনেকটা ডিপেন্ড করছে যে প্রেসিডেন্টের লিডারশিপ কোয়ালিটি, প্রেসিডেন্টের কি কারিজমা রয়েছে, প্রেসিডেন্ট কি করে দেশটাকে রুল করতে পারে। কিন্তু এই পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল মানুষের কাছে, তার কারণ মানুষরাই কিন্তু তাদেরকে এক্সিকিউটিভ দাঁড়াচ্ছে লেজিসলেচারের দ্বারা। তাহলে এই হচ্ছে প্রেসিডেন্টাল সিস্টেমের ফিচার। এবার আমরা দেখে নেব এই যে পার্লামেন্টারি গভর্নমেন্ট রয়েছে বা ওয়েস্ট মিনিস্টেরিয়াল মডেল অফ গভর্নমেন্ট রয়েছে, এটি কিন্তু ব্রিটেন, তোমরা জানোই ব্রিটেন ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, জাপান, ক্যানাডার যে ফেডারেল স্ট্রাকচার সেটা কিন্তু অনেকটা আমাদের মতন, এবং অবশ্যই ইন্ডিয়া। এবং এই যে প্রেসিডেন্টাল সিস্টেম রয়েছে যেখানে তোমরা বলতে পারো যে প্রেসিডেন্ট কিন্তু সর্বসর্বা, সেটা কিন্তু রয়েছে ইউনাইটেড স্টেটস একটা ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল, ব্রাজিল, রাশিয়া, শ্রীলঙ্কা, চাইনা, এদের মধ্যে। তাহলে এই হচ্ছে দু রকমের কিন্তু ডেমোক্রেটিক মডেলের কথা আমি তোমাদের বললাম। একটা হচ্ছে পার্লামেন্টারি মডেল, একটা হচ্ছে প্রেসিডেন্টাল মডেল। এই পার্লামেন্টারি মডেলে এক্সিকিউটিভ আর রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, প্রেসিডেন্টাল মডেলে কিন্তু কোনো কোনো দেশে থাকতেও পারে, কোনো কোনো দেশে নেই। বেশিরভাগ দেশেই কিন্তু প্রেসিডেন্ট হিউজ পাওয়ার এবং রেসপন্সিবিলিটি কিন্তু সে হিউজ পাওয়ার এনজয় করে, কিন্তু অতটা কিন্তু সে রেসপন্সিবল না লেজিসলেচারের কাছে। তাহলে এই হচ্ছে আমাদের পার্লামেন্টারি সিস্টেমের মডেল। এবারে আমরা চলে আসছি যে এই ওয়েস্ট মিনিস্টেরিয়াল মডেলটাকে আমরা আরো কি করে ডেসক্রাইব করতে পারি। এই যে ব্রিটিশ যারা কনস্টিটিউশন যারা মেকার বা যারা ব্রিটিশ পলিটিক্যাল এক্সপার্ট, তারা কিন্তু প্রাইম মিনিস্টারকে বলে প্রাইমাস ইন্টার প্যারেস। এই কথাটা একটু ভালো করে মাথায় রাখবে, তার কারণ অনেক পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞেস করে যে প্রাইম মিনিস্টারের আরেকটা নাম কি হতে পারে, বা প্রাইম মিনিস্টারকে কে কিভাবে কেমন করে ডিফাইন করেছে। তো প্রাইম মিনিস্টারকে কিন্তু যে ব্রিটিশ কনস্টিটিউশনাল মডেল সেইখানে বলা হচ্ছে কিন্তু প্রাইমাস ইন্টার প্যারেস। তার যদি ইংলিশ অর্থ ধরো তাহলে কিন্তু ফার্স্ট অ্যামং ইকুয়াল। তার কারণটা কি? তার কারণটা ক্যাবিনেটের যে ডিসিশন, তোমাদের আমি বললাম যে কাউন্সিল অফ মিনিস্টারে যারা প্রথম সারির নেতা তারা কিন্তু ক্যাবিনেটে দাঁড়াচ্ছে বা ক্যাবিনেটে বসছে। এই ক্যাবিনেটের পলিসি এবং প্রোগ্রামসের দ্বারাই কিন্তু কান্ট্রির গভর্নমেন্ট রান হচ্ছে। এই ক্যাবিনেটের পলিসি বা ক্যাবিনেটের যে প্রোগ্রাম সেইগুলোকে কিন্তু নেতৃত্ব দিচ্ছে প্রাইম মিনিস্টার, সেইগুলোকে কিন্তু বলতে পারো লিডারশিপ দিচ্ছে কিন্তু প্রাইম মিনিস্টার। এবং প্রাইম মিনিস্টার অনেক অর্থেই কিন্তু ক্যাবিনেটকে চালিত করে। ক্যাবিনেটের যখন মিটিং হয় তখন প্রাইম মিনিস্টার প্রিসাইড করে। এবং এটাও মাথায় রাখবে যে একজন ক্যাবিনেট মিনিস্টার যদি রিজাইন করে যায় তাহলে প্রাইম মিনিস্টার কিন্তু অন্য ক্যাবিনেট মিনিস্টারকে তার জায়গায় আনতে পারে। কিন্তু যদি একমাত্র প্রাইম মিনিস্টার রিজাইন করে যায় তাহলে কিন্তু হোল ক্যাবিনেটকে রিজাইন করতে হবে। তাহলে এই জন্য প্রাইম মিনিস্টার যতই হোক না কেন, ইকুয়াল পাওয়ার কাউন্সিল অফ মিনিস্টারের সাথে থাকলেই হোক না কেন, সে কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের একদম ওপরের সারির, সে কিন্তু সব থেকে টপ হাইরার্কিতে রয়েছে। কারণ সে যদি তার সংখ্যাগরিষ্ঠতা না রাখতে পারে তাহলে কিন্তু প্রত্যেকটা কাউন্সিল অফ মিনিস্টারকে রিজাইন করতে হবে, সেটা লোকসভার হোক না কেন, রাজ্যসভার হোক না কেন। তাহলে ইনি কিন্তু ফার্স্ট অ্যামং ইকুয়াল। এবং দেখো এই প্রাইম মিনিস্টার কিন্তু একটা ডমিনেন্ট রোল প্লে করে ব্রিটিশ পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমও। তোমরা যদি প্রাইম মিনিস্টার, ব্রিটেনের প্রাইম মিনিস্টারের হিস্ট্রি দেখো, সেটা তোমরা ডেভিড ক্যামেরুন হোক না কেন, থেরেসা মে হোক না কেন, এইগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে বেশিরভাগের যে পলিসিস সেইগুলো কিন্তু অবশ্যই ব্রিটিশ প্রাইম মিনিস্টার রেসপন্সিবল। এমনকি তোমরা হয়তো জানো যে ইংল্যান্ড কিন্তু আর ইউরোপিয়ান ইউনিয়নের অংশ না, এবং ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়েছে একটা রেফারেন্ডামের দ্বারা। তার মানে মানুষরা ভোট দিয়েছে যে ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কিনা। এই যে ডিসিশনটা, এটাও কিন্তু ডেভিড ক্যামেরুন নিয়েছেন, তখনকার ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন তিনি।
তো এই জন্যই কিন্তু তাদেরকে বলা হয় ক্রসম্যান বা ম্যাকেনটশ, এবং আলাদাভাবেও কিন্তু তাদেরকে ডেসক্রাইব করা হয়। ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু এই যে প্রাইম মিনিস্টারের যে পার্ট, সেটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমাদের এইখানে হেড অফ দ্য গভর্নমেন্ট বা রিপাবলিক থাকলেও রিয়েল পাওয়ার কিন্তু রয়েছে প্রাইম মিনিস্টারের হাতে। এবারে আমি চলে যাচ্ছি ফিচার্স। তাহলে আমরা এবারে দেখে নেব যে কিছু ইম্পর্টেন্ট ফিচার্স কি রয়েছে যেটা পার্লামেন্টারি সিস্টেমকে ডিফারেন্সিয়েট করছে প্রেসিডেন্টাল সিস্টেমের থেকে। তাহলে দেখো, নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ, যেটা আমি বলছিলাম যে একটি পার্লামেন্টারি মডেলে যে হেড অফ দ্য স্টেট হয় সে দুরকম হতে পারে। একটা অবশ্যই রিপাবলিকান হেড হতে পারে, আরেকটা অবশ্যই কিন্তু মনার্কিক্যাল হতে পারে। তাহলে দেখো, এই যে রিপাবলিক, এটা কিন্তু আমাদের রয়েছে এবং আমাদের এইখানে কিন্তু একজন ইলেক্টেড রিপাবলিক রয়েছে যিনি প্রেসিডেন্ট। কিন্তু ইউনাইটেড কিংডমে পার্লামেন্টারি মডেল হলেও সেখানে কিন্তু ইলেক্টেড রিপাবলিক নেই, সেখানে কিন্তু ডিসেন্টের ভিত্তিতে, বংশ পরম্পরার ভিত্তিতে কিং বা কুইন কিন্তু রয়েছে। তো আমাদের এইখানে প্রেসিডেন্ট কিন্তু শুধুমাত্র নামমাত্র একজন এক্সিকিউটিভ, ডিজুর এক্সিকিউটিভ অর টিটিউলার এক্সিকিউটিভ, কিন্তু রিয়েল পাওয়ারটা যার হাতে রয়েছে, যার দ্বারা দেশটা চালিত হচ্ছে, যিনি রেসপন্সিবল দেশটাকে চালানোর জন্য, তিনি কিন্তু প্রাইম মিনিস্টার। সে কিন্তু রিয়েল এক্সিকিউটিভ, এনাকে কিন্তু ডিফ্যাক্টো এক্সিকিউটিভও বলা হয়। এই যে প্রেসিডেন্ট কিন্তু হেড অফ দ্য স্টেট রয়েছে, কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট রয়েছে। যদি তোমরা দুটো আর্টিকেল দেখো, এই আর্টিকেল দেখলে কিন্তু সরাসরি বুঝতে পেরে যাবে। প্রথম যে আর্টিকেলটা রয়েছে আর্টিকেল 74, যেখানে কিন্তু বলা হচ্ছে যে কাউন্সিল অফ মিনিস্টারকে চালাবে প্রাইম মিনিস্টার। তার কারণ দেখো, সবকটা এমপি মানে সবকটা লোকসভা রাজ্যসভার যারা সদস্য রয়েছে তারা কিন্তু সবাই মিনিস্টার হতে পারে না। তারাই মিনিস্টার হতে পারবে যাকে প্রাইম মিনিস্টার রেকমেন্ড করবে প্রেসিডেন্টের কাছে মিনিস্টার পদের জন্য। তাহলে কাউন্সিল অফ মিনিস্টারকে কিন্তু প্রাইম মিনিস্টার হেড করছে এবং প্রেসিডেন্টকে অ্যাডভাইস দিচ্ছে, প্রেসিডেন্টকে হেল্প করছে, প্রেসিডেন্টকে পরামর্শ করছে প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার। তাহলে এই জিনিসটা কিন্তু এক্সিকিউটিভের, যে ইউনিয়ন এক্সিকিউটিভের পুরো কাজটা করা হচ্ছে কিন্তু প্রেসিডেন্টের নামে, কিন্তু তার যে তাকে যে পরামর্শ বা তাকে যে অ্যাডভাইস বা এড করছে সেটা কিন্তু প্রাইম মিনিস্টার, এবং প্রাইম মিনিস্টার হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টারের হেড। তার সাথে যদি তোমরা আর্টিকেল 75ও দেখো, সেখানেও কিন্তু তোমরা অনেক ধরনের কাউন্সিল অফ মিনিস্টার সম্বন্ধে অনেক জিনিস পাবে। সেইখানেও কিন্তু তোমরা দেখতে পারবে যে কালেকটিভ রেসপন্সিবিলিটি রয়েছে, যৌথভাবে কিন্তু রেসপন্সিবিলিটি রয়েছে। তো এইগুলো তুমি দেখতে পারবে। এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে, মেজরিটি পার্টি রুল। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু বোঝা। তার কারণ দেখো, এই যে প্রেসিডেন্টাল সিস্টেমে অবশ্যই যেই পলিটিক্যাল পার্টি সব থেকে বেশি সিট অর্জন করবে তাদের লেজিসলেচারে, সেই পলিটিক্যাল পার্টির লিডারই কিন্তু হচ্ছে প্রেসিডেন্ট। কিন্তু আমাদের যারা পার্লামেন্টারি মডেল রয়েছে, এই পার্লামেন্টারি মডেলে এই মেজরিটি পার্টি রুল কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ আমাদের এইখানে কিন্তু ব্যক্তি বিশেষের কিন্তু এতটা গুরুত্ব নেই যতটা পার্টির গুরুত্ব রয়েছে। এখানে কি বলা হচ্ছে দেখো, যেই পলিটিক্যাল পার্টি মেজরিটি, সর্বোচ্চ বলতে পারো বা সংখ্যাগরিষ্ঠতা বলতে পারো, সংখ্যাগরিষ্ঠতা শব্দটাই এখানে সব থেকে ক্লোজ হবে, যেই পলিটিক্যাল পার্টিটা মেজরিটি সিট অর্জন করবে লোয়ার হাউসে, কিন্তু সরকার হবে বা সেই পলিটিক্যাল পার্টির লিডার কিন্তু হবে আমাদের প্রাইম মিনিস্টার। তাহলে এই প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করছে কে? প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট কিন্তু যাকে তাকে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করতে পারবে না। যেই পলিটিক্যাল পার্টি সংখ্যাগরিষ্ঠতা বা মেজরিটি অর্জন করবে লোকসভাতে, সেই পলিটিক্যাল পার্টির লিডার কিন্তু হবে আমাদের প্রাইম মিনিস্টার। যদি একক কোনো পার্টি সংখ্যাগরিষ্ঠতা না পায়, যদি একক কোনো পার্টি মেজরিটি না পায়, তাহলে দু তিনটে পলিটিক্যাল পার্টি মিলে কিন্তু সরকার গঠন করতে পারে। সেটা তোমরা জানো, সেটাকে কিন্তু বলা হয় জোট সরকার বা কোলিশন পলিটিক্স। যেরকম ফর এক্সাম্পল ইউপিএ তে কংগ্রেসের যারা
যারা যারা অ্যালায়েন্সে রয়েছে তাদেরকে কিন্তু বলা হচ্ছে ইউপিএ, বা ফর এক্সাম্পল এনডিএ, এনডিএ বিজেপির হাত ধরে যে অ্যালায়েন্স রয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে এনডিএ। তাহলে এখন তো যেহেতু বিজেপি 300+ সিট পেয়ে বসে রয়েছে লোকসভাতে, পরবর্তীকালে 2024-এ যখন লোকসভার ইলেকশনটা আমাদের হবে, সেই লোকসভা ইলেকশনে দেখা যাবে যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে বিজেপি হয়তো অন্য পলিটিক্যাল পার্টির হাত ধরে একটি সরকার গঠন করলো। তাহলে এইখানে যে মুদ্রা বিষয়, এখানে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা কি হলো, যে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে প্রাইম মিনিস্টারকে, কিন্তু সে নিজের ইচ্ছে মতো কাউকে অ্যাপয়েন্ট করতে পারবে না। যেই পলিটিক্যাল পার্টি লিডার বা যেই কোলিশনের লিডার, জোটের লিডার মেজরিটি সিট অর্জন করবে লোকসভাতে, তাকেই কিন্তু করা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার। এবং এটাও আমি লিখে দিয়েছি যে যদি কোনো সিঙ্গেল পার্টি মেজরিটি না পায় তাহলে একাধিক প্রার্থীদেরকে ইনভাইট করা যেতে পারে সরকার গঠন করার জন্য, ঠিক আছে। এবং অবশ্যই এই কোলিশন গভর্নমেন্ট হয়ে যাওয়ার পরে, খুব ইম্পর্টেন্ট এটা, যে কোলিশন গভর্নমেন্ট হয়ে যাওয়ার পরে প্রেসিডেন্ট সেই যে জোট সরকার রয়েছে সেই জোট সরকারের যে লিডার বা পিএম, তাকে বলবে যে 1 মাসের মধ্যে আপনি নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রুফ করে দেখান লোকসভাতে। এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে, যে যদি জোট সরকার হয় তাহলে জোট হয়ে যাওয়ার পরে জোটের যে লিডার, যাকে কোলিশন পার্টিরা লিডার হিসেবে নিযুক্ত করেছে, তাকে কিন্তু প্রেসিডেন্ট বলবে যে আপনি 1 মাসের মধ্যে আপনার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এটা আপনি কিন্তু প্রুফ করে দেখান। তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের মেজরিটি পার্টি রুল। এবার যাচ্ছি আমি 3 নম্বর পয়েন্ট, কালেকটিভ রেসপন্সিবিলিটি। খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি বলছিলাম তোমাদের যে আর্টিকেল 75-এ আমাদের কিন্তু পার্টিকুলারলি কালেকটিভ রেসপন্সিবিলিটি রয়েছে, এমনকি আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিও রয়েছে। ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিও রয়েছে, আমি দুটোকেই তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি। দেখো ব্যাপারটা একটুখানি বোঝার চেষ্টা করো, যে কালেকটিভ রেসপন্সিবিলিটি বলতে, এবং এটা কিন্তু একটা ওয়েস্ট মিনিস্ট্রিয়াল মডেল বা পার্লামেন্টারি মডেলের ইম্পর্টেন্ট ফিচার, যেটা তুমি অনেক কান্ট্রির প্রেসিডেন্টাল সিস্টেমে দেখতে পারবে না। কালেকটিভ রেসপন্সিবিলিটি মানে কি, যৌথভাবে রেসপন্সিবল। আচ্ছা, কে যৌথভাবে রেসপন্সিবল? যৌথভাবে রেসপন্সিবল হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার। কার কাছে রেসপন্সিবল? আমাদের লোয়ার হাউস বা লোকসভার কাছে রেসপন্সিবল। কেন রেসপন্সিবল? তার কারণটা হচ্ছে, যদি কোনো সময় লোকসভাতে অনাস্থা প্রস্তাব, নো কনফিডেন্স মোশন পাস হয়ে যায়, মাথায় রাখবে যে অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন যে অপোজিশন পার্টি রয়েছে তারা কিন্তু পাস করে। কোনো সময় যদি রুলিং পার্টির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়ে যায় এবং তারা যদি তাদের সংখ্যাগরিষ্ঠতা দেখাতে না পারে লোকসভাতে, তাহলে কিন্তু সবকটা কাউন্সিল অফ মিনিস্টারকে রিজাইন করতে হবে, ইনক্লুডিং রাজ্যসভা থেকে যারা মিনিস্টার রয়েছে তাদেরও কিন্তু রিজাইন করতে হবে। এজন্য এটা কিন্তু একা প্রাইম মিনিস্টারের কাজ না যে জোট বা কোলিশন হোক বা মেজরিটি হোক বজায় রাখা লোকসভাতে। এটা কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারেরও রেসপন্সিবল রয়েছে যে তারা কিন্তু যাতে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা রাখে লোকসভাতে। এবং এই জন্যই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড এইখানে তোমরা দেখো, যে অ্যাজ আ টিম, মানে অ্যাজ আ টিম কিন্তু এই প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার একসাথে ভাসে, একসাথে ডোবে। তারা ততদিন ভাসবে যতদিন তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। 5 বছর পরেও যদি দেখে যে সেই জোট সরকার বা কোনো সিঙ্গেল পলিটিক্যাল পার্টি একক সরকার গঠন করতে পারলো, তাহলে অবশ্যই তারা কিন্তু থেকে যাবে। কিন্তু যদি দেখা যায় যে 5 বছরের পরে করতে পারলো না, তাহলে অন্য সরকার আসবে বা অন্য জোট সরকার আসবে। 5 বছরের আগেও যদি তাদের সংখ্যাগরিষ্ঠতা না থাকে এবং অপোজিশন পার্টি যদি অনাস্থা প্রস্তাব পাশ করে দেয়, তাহলে কিন্তু তাদেরকে সরতে হবে, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিনিস্টার্স ইন দ্য রাজ্যসভা। তাহলে এই কিন্তু আমার প্রাইম মিনিস্টারের কালেকটিভ রেসপন্সিবিলিটি গেল, এবং ইন্ডিভিজুয়ালিও কিন্তু তারা রেসপন্সিবল। তার কারণ দেখো, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি মানে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে বলে যে কোনো কাউন্সিল অফ মিনিস্টারকে কিন্তু তার পদ থেকে বার করে দিতে পারে, ডিসমিস করতে পারে।
এজন্য যেরকম কাউন্সিল অফ মিনিস্টার পিএম লোকসভার কাছে রেসপন্সিবল রয়েছে, ইন্ডিভিজুয়াল যারা মিনিস্টার রয়েছে, যারা কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, তারাও কিন্তু তাদের পার্টির কাছে, প্রাইম মিনিস্টারের কাছে কিন্তু তারা রেসপন্সিবল। কিন্তু মাথায় রাখবে যে এইটা বলা হচ্ছে যে কাউন্সিল অফ মিনিস্টার প্লেজার যতদিন প্রেসিডেন্টের ইচ্ছে থাকবে, প্লেজার অফ প্রেসিডেন্ট যতদিন থাকবে ততদিন তারা কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের পদে থাকবে। তার কারণ প্রেসিডেন্টকে বলে কাউন্সিল অফ মিনিস্টারকে কিন্তু ডিসমিস করে দিতে পারে প্রাইম মিনিস্টার। এটা মাথায় রাখবে। কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট, কাউন্সিল অফ মিনিস্টারের রিমুভাল করবে প্রাইম মিনিস্টার, কিন্তু প্রাইম মিনিস্টার এই অর্থে কিন্তু স্বাধীন না, তাকে রেকমেন্ড করবে, সরি, কাউন্সিল অফ মিনিস্টারের যে রিমুভাল এবং কাউন্সিল অফ মিনিস্টারের যে অ্যাপয়েন্টমেন্ট সেটি কিন্তু করবে প্রেসিডেন্ট, কিন্তু রেকমেন্ডেশন কিন্তু দেবে প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট কিন্তু কোনোদিনই স্বাধীন না, সে রিমুভও নিজের মতে করতে পারবে না, সে অ্যাপয়েন্টও নিজের মতে করতে পারবে না, তাকে কিন্তু ডিপেন্ডেন্ট থাকতে হবে প্রাইম মিনিস্টারের কাছে। তাহলে এই জিনিসটা যেন খুব ভালো করে তোমাদেরকে মাথায় রাখে। এবারে আমি চলে যাচ্ছি নেক্সট আমাদের পয়েন্টে, পলিটিক্যাল হোমোজিনিটি। আচ্ছা, পলিটিক্যাল হোমোজিনিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে কাউন্সিল অফ মিনিস্টার সাধারণত বিলং করে সেম পলিটিক্যাল পার্টি থেকে, যাদের ইডিওলজি সেম। কিন্তু মাথায় রাখবে যে যখন জোট সরকার হবে তখন মিনিস্টাররা কিন্তু অন্য পলিটিক্যাল পার্টিরও হতে পারে। কিন্তু সেই সময় এটাও মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা মিনিস্টার যদি অন্য পার্টি থেকেও হয়, তারা যাতে সেম আইডিয়াতে বিলিভ করে, তারা যাতে সেম ইডিওলজিতে বিলিভ করে। তোমরা হয়তো জানো যে পলিটিক্সে কিন্তু মোটামুটি তিন ধরনের, মানে পলিটিক্যাল পার্টির কথা বলছি, তিন ধরনের ইডিওলজি হয়। একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে সেন্টার। যদি আমরা ইন্ডিয়ার কনটেক্সটে দেখি তাহলে লেফট যে পলিটিক্স গুলো বা ইডিওলজি গুলো সেইগুলো কিন্তু কমিউনিস্ট ইডিওলজি বা সিপিআইএম বা সিপিআই এর ইডিওলজি। যদি আমরা একটুখানি সেন্টারে দেখি তাহলে দেখবো কংগ্রেস, কংগ্রেস কিন্তু না চরমপন্থী না একদম বামপন্থী। বা আমরা যদি এবারে চলে যাই রাইটের দিকে তাহলে দেখবো কিন্তু বিজেপি কিন্তু রয়েছে রাইটে। তাহলে যদি সিঙ্গেল পলিটিক্যাল পার্টির সরকার হয় তাহলে তো আর ভাবনাই নেই, যদি তারা একক সংখ্যাগরিষ্ঠ পেয়ে যায় তাহলে কোনো ভাবনাই নেই। কিন্তু যদি জোট সরকার বানাতে হয়, যদি জোট বানাতে হয়, তাহলে কিন্তু এটা মাথায় রাখবে যে অন্য পলিটিক্যাল পার্টি থেকেও মিনিস্টাররা হতে পারে, কিন্তু তারা যেন সেম আইডিয়াতে বিলিভ করে। অনেকবার কিন্তু এরকম হয়েছে যে অন্য মিনিস্টারকে অ্যাপয়েন্ট করা হয়েছে অন্য পলিটিক্যাল পার্টির থেকে, তাদের যে আইডিয়া, তাদের যে ইডিওলজি সেটা মিলছে না, তার জন্য কিন্তু অনেক রকম ডিসপিউট বা বিবাদ কিন্তু হয়েছে এই জোট সরকারের মধ্যে। তাহলে এইটা কিন্তু মাথায় রাখবে যে হোমোজিনিটি থাকা উচিত, তারা অন্য পলিটিক্যাল পার্টি থেকে এলেও তাদের আইডিয়া বা কনসেনসাস কিন্তু ম্যাচ করা উচিত। চলে যাচ্ছি আমি নেক্সটে, ডাবল মেম্বারশিপ। তাহলে দেখো, যারা মিনিস্টার তারা কিন্তু লেজিসলেচারেরও মেম্বার, এক্সিকিউটিভেরও মেম্বার। অবশ্যই যারা মিনিস্টার হচ্ছে তাদেরকে তো আগে জিততে হবে, নয় লোকসভাতে না হলে রাজ্যসভাতে। কারণ দেখো, একজন মিনিস্টার হোক না কেন বা প্রাইম মিনিস্টার হোক না কেন, সে কিন্তু লোকসভা থেকেও আসতে পারে, সে কিন্তু রাজ্যসভা থেকেও আসতে পারে। তাহলে প্রথম যে বিষয়, তাকে কিন্তু লেজিসলেচারের মেম্বার হতে হবে, পার্লামেন্টের মেম্বার হতে হবে। যদি এইটাই আমি রাজ্যের ক্ষেত্রে নিয়ে নিই তাহলে কিন্তু তাকে বিধানসভার মেম্বার হতে হবে, যেই সব মানে সব রাজ্যেই বিধানসভা রয়েছে, যেখানে বাইক্যামেরাল স্ট্রাকচার রয়েছে সেখানে কিন্তু বিধান পরিষদ রয়েছে। তাহলে তাকে, সেই মিনিস্টারটাকে কিন্তু লেজিসলেচারের পার্ট হতে হবে, এবং লেজিসলেচারের পার্ট হওয়ার পরে তারা কিন্তু এক্সিকিউটিভেরও পার্ট হতে পারে। যদি প্রাইম মিনিস্টার কোনো একটি পার্টিকুলার লেজিসলেচারের মেম্বারকে নিজের মিনিস্টার চুজ করেন, নিজের মিনিস্টার হিসেবে প্রেসিডেন্টকে বলেন যে এনাকে অ্যাপয়েন্ট করুন, তাহলে লেজিসলেচারের যারা মেম্বার তারা কিন্তু অ্যাজ আ মিনিস্টার হিসেবে এক্সিকিউটিভেও আসতে পারে। তাহলে এখানে কিন্তু ডবল মেম্বারশিপ রয়েছে। তার মানে কি, যে দিস মিনস দ্যাট এ পারসন ক্যান নট বি এ মিনিস্টার উইথাউট বিকেমিং এ মেম্বার অফ পার্লামেন্ট। সে কিন্তু পার্লামেন্টের মেম্বার না হয়ে সে কিন্তু কোনোদিনই মিনিস্টার হতে পারবে না। তার কারণ আমাদের সংবিধান কিন্তু এইখানে বলে দিচ্ছে যে তারা কিন্তু আগে পার্লামেন্টের মেম্বার হতে হবে। আরেকটা কথা, যে মনে করো যে কোনো একজন মিনিস্টার লোকসভাতেও কেউ জিতলো না, রাজ্যসভা থেকেও জিতলো না, তাহলেও কিন্তু সে মিনিস্টার হতে পারে বা সে প্রাইম মিনিস্টার হতে পারে।
কিন্তু একটা শর্ত রয়েছে। শর্তটা কি রয়েছে? শর্ত রয়েছে যে তার মিনিস্টার বা প্রাইম মিনিস্টার হওয়ার 6 মাসের মধ্যে তাকে কিন্তু আইদার ইলেক্টেড হতে হবে বা নমিনেটেড হতে হবে ইন আইদার হাউস অফ পার্লামেন্ট। এটা কিন্তু রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো মিনিস্টার বা চিফ মিনিস্টার বিধানসভা থেকেও জিতলো না, বিধান পরিষদ থেকেও জিতলো না, তাকে কিন্তু পরবর্তীকালে 6 মাসের মধ্যে ইলেক্টেড হতে হবে বা বা তারা কিন্তু নমিনেটেডও হতে পারে এই বিধানসভা বা বিধান পরিষদ। তাহলে এই কিন্তু কন্ডিশন গুলো কিন্তু রয়েছে। তোমরা জানো যে মমতা ব্যানার্জি তিনি যে আসন্ন ইলেকশনসটা গেল, তিনি কিন্তু নন্দীগ্রাম থেকে হেরে গেছিলেন, কিন্তু তাও তিনি চিফ মিনিস্টার হন। তার কারণ চিফ মিনিস্টার হওয়ার 6 মাসের মধ্যে তিনি বাইপোল ইলেকশন করে ভবানীপুর নিজের কেন্দ্র থেকে কিন্তু জিতে আসেন। তাহলে এই কিন্তু ডবল মেম্বারশিপ। আচ্ছা, আবার এইখানে এইটাও কিন্তু উল্লেখযোগ্য যে ডাবল মেম্বারশিপ কিন্তু মানে এক্সিকিউটিভরা লেজিসলেচারেরও পার্ট। কিন্তু মাথায় রাখবে, একজন পার্লামেন্টের কেউ মেম্বার রয়েছে, সে সাথে সাথে কিন্তু স্টেট লেজিসলেচারের মেম্বার হতে পারবে না। বা কেউ রাজ্যসভা থেকে জিতেছে, সে কিন্তু একই সাথে লোকসভা থেকেও জিততে পারে না, তাকে কিন্তু আইদার হাউসের মেম্বারশিপ ছাড়তে হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটুখানি তোমরা খেয়াল রেখো। এবারে আমি চলে যাচ্ছি আমাদের 6 নম্বর পয়েন্টে, লিডারশিপ অফ দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের লিডারশিপ কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, তার কারণ তিনি কিন্তু দেশটিকে চালাচ্ছেন, তার নেতৃত্বে কিন্তু দেশটা চলছে। এবং এখন তোমরা দেখবে যে ইন্ডিয়াতে কিন্তু আগে যে 1947 থেকে বলতে পারো, 47 থেকে অবশ্যই নেহেরু একটা খুব ইম্পর্টেন্ট ফিগার ছিল, তারপরে ইন্দিরা গান্ধী এলো, ইম্পর্টেন্ট ফিগার হলো। তখন লোকে কিন্তু পলিটিক্যাল পার্টি না, প্রাইম মিনিস্টারকে দেখে কিন্তু ভোট দিতেন। মাঝখানে 1980s থেকে বলতে পারো, তারপরে অবশ্যই রাজীব গান্ধী এলেন। রাজীব গান্ধীরও একটা নিজের কারিজমা ছিল, কিন্তু তাও আমি জাস্ট ধরে নেওয়া যাক যে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে ওই 1980s এর পর থেকে বলতে পারো যে ওই 1998 অব্দি কিন্তু কোন রকমের ক্যারিজমেটিক কোনো কিন্তু প্রাইম মিনিস্টার আমাদের হননি। অবশ্যই এখানে পার্সপেক্টিভের ব্যাপার আছে। তো তারপরে অবশ্যই অটল বিহারী বাজপেয়ী, তারপরে মনমোহন সিং কিন্তু এলেন, এবং এখন কিন্তু শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের প্রাইম মিনিস্টার রয়েছেন। তো এইখানে প্রাইম মিনিস্টারের কিন্তু ভূমিকা খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়াতে কিন্তু লোকে অনেকটাই ভোট কোন পলিটিক্যাল পার্টিতে যাবে সেটা কিন্তু নির্ধারণ করে যে প্রাইম মিনিস্টারের পার্সোনালিটি কি রয়েছে, প্রাইম মিনিস্টার কেমন স্পোক্স পারসন, প্রাইম মিনিস্টার কেমন ভাবে বলতে পারেন, তার যে অ্যাটিটিউড, তার যে পার্সোনালিটি, কারিজমা, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে। তার সাথে সাথে এই প্রাইম মিনিস্টার কিন্তু যে তাদের সরকার রয়েছে সেই সরকারের সে লিডার, তার মানে সে কাউন্সিল অফ মিনিস্টারের লিডার, সে লিডার অফ দ্য পার্লামেন্ট। তার সাথে সাথে যে সে পার্টি যে চালায় বা যে জোট সরকার যে চালায়, তিনি কিন্তু তারও লিডার। শুধু দেশ চালানোই কিন্তু তার কাজ না, তাকে কিন্তু এটাও এনশিওর করতে হয় যাতে তার পলিটিক্যাল পার্টি সবসময় ফ্রন্ট ফুটে থাকে। তাহলে এই হচ্ছে কিন্তু লিডারশিপ অফ দ্য প্রাইম মিনিস্টার। এবার আমি আসছি ডিসলিউশন অফ দ্য লোয়ার হাউস। খুব ইম্পর্টেন্ট এটা বোঝা। দেখো, আমরা আগের পার্লামেন্টে যখন আমরা ক্লাস করেছি তখন কিন্তু আমরা জানি যে আমাদের যে বাইক্যামেরাল স্ট্রাকচারটা রয়েছে, এই বাইক্যামেরাল স্ট্রাকচারে লোয়ার হাউস রয়েছে, আপার হাউস রয়েছে। যেখানে রাজ্যসভা আমরা দেখেছিলাম একটা কন্টিনিউইং চেম্বার, পার্মানেন্ট চেম্বার, রাজ্যসভা কিন্তু ডিসলভ হয় না। কিন্তু লোকসভার ক্ষেত্রে দেখেছিলাম যে লোকসভার ক্ষেত্রে কিন্তু টার্ম রয়েছে 5 বছর, 5 বছর কিন্তু রয়েছে। তাহলে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু লোকসভা ডিসলভ হবে। লোকসভা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কখন ডিসলভ হবে সেটা কিন্তু প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে বলবেন, এবং প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনে প্রেসিডেন্ট লোকসভাকে ভেঙে দেবেন এবং নতুন জেনারেল ইলেকশন তিনি কন্ডাক্ট করাবেন। কিন্তু একটা জিনিসও ঠিক যে প্রাইম মিনিস্টার কিন্তু এটাও হতে পারে যে লোকসভা 5 বছরের আগেও ভেঙে গেল, যদি অপোজিশন পার্টি নো কনফিডেন্স মোশন পাস করে দেয় এবং রুলিং পার্টি তাদের জোট, তাদের যে মেজরিটি রয়েছে, তাদের যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেটা যদি না দেখাতে পারে, তাহলে কিন্তু 5 বছরের আগেও ভেঙে যেতে পারে। তাহলে দেখো একবার পড়ে নি। তাহলে লোকসভা এই ডিসলভ করতে পারে প্রেসিডেন্ট, কিন্তু প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনে কিন্তু সে ডিসলভ করবে, সে ভেঙে দেবে প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশন। তার মানে কি, প্রাইম মিনিস্টার তাকে অ্যাডভাইস দেবে, প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেবে সে লোকসভা কখন ভাঙবে।
বিফোর দ্য এক্সপায়ারি অফ ইটস টার্ম অ্যান্ড হোল্ড ফ্রেশ ইলেকশনস। তাদের যে 5 বছরের যে টার্ম রয়েছে সেই টার্ম এক্সপায়ার হওয়ার আগে প্রাইম মিনিস্টার রেকমেন্ড করতে পারেন যে আমাদের 5 বছর হতে চলেছে, আমরা লোকসভা ভেঙে দিচ্ছি, আপনি নতুন ইলেকশনস কন্ডাক্ট করান। তাহলে প্রেসিডেন্ট কিন্তু সেই সময় লোকসভাকে ডিসলভ করে দেবে এবং জেনারেল ইলেকশনস করাবে। বা যতদিন এক্সিকিউটিভ লেজিসলেচারে যতদিন এক্সিকিউটিভস বা যারা ফর এক্সাম্পল যারা প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার যতদিন সংখ্যাগরিষ্ঠতা ধরে রয়েছে ততদিন কিন্তু তারা লোকসভাতে রয়েছে। তাহলে এই রেজলিউশন অফ দ্য লোয়ার হাউস ফর এভরি 5 ইয়ার এবং 5 বছরের আগেও কিন্তু প্রেসিডেন্ট ভেঙে দিতে পারে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফিচার পার্লামেন্টারি সিস্টেমের। এবার আমরা চলে আসছি 8 নম্বরে, সিক্রেসি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা। দেখো বলতে পারো এটা যে একটা পার্লামেন্টারি প্রিভিলেজ রয়েছে, যে দ্য মিনিস্টার যারা অপারেট করছে, যারা চালাচ্ছে দেশটাকে, তার মিনিস্টার ডিপার্টমেন্টটাকে, তারা কিন্তু সিক্রেসি, গোপনীয়তা কিন্তু তারা বজায় রাখে প্রসিডিওরের ক্ষেত্রে, এবং কোন রকমের একদম কনফিডেন্সিয়াল বা যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো রয়েছে সেইগুলো কিন্তু সেটা প্রসিডিংস এর ব্যাপারে হোক না কেন, প্রসিডিংস মানে পার্লামেন্টারি বিলের প্রসিডিংস হোক না কেন, বা পলিসিস হোক না কেন, বা ডিসিশন হোক না কেন, সেটা কিন্তু তাদেরকে সিক্রেট রাখতে হয়, তাদেরকে কিন্তু মেনটেন করতে হয় সিক্রেসি। তার কারণ কি, অনেক প্রোগ্রামস, অনেক পলিসিস কিন্তু ডিপেন্ড করে যে সেই পলিসিস এবং প্রোগ্রামসটা কি ধরনের, মানে কি তারা আইডিয়া নিয়ে এসছে। তাহলে হতে পারে যে দেশের মধ্যে সেই প্রোগ্রামস পলিসিস গুলো আমি যদি দেশের লোককে না বোঝাতে পারি, যদি আমি সিটিজেন্সদেরকে না বোঝাতে পারি, তাহলে কিন্তু একটা অপোজিট রিয়াকশন হতে পারে। এজন্য যতটা কনফিডেন্সিয়াল রাখা যায়, যতটা গোপন রাখা যায়, যতক্ষণ না পার্টি তাকে বলছে না এবারে তুমি একদম মিডিয়াতে এসে হোক না কেন বা পার্লামেন্টে হোক না কেন তুমি এটা বলতে পারো, কিন্তু তাদের যে প্রসিডিংস রয়েছে সেই প্রসিডিংস গুলো অবশ্যই কিন্তু তাদেরকে সিক্রেট রাখা উচিত, যতক্ষণ না তাদের লিডার মানে প্রাইম মিনিস্টার বা সেই পলিটিক্যাল পার্টি বলছে। তারা কিন্তু যে শপথ সেটাও কিন্তু সিক্রেসিতে নেয় বিফোর এন্টারিং দ্য অফিস। তাদের যে শপথ গ্রহণ সেটা কিন্তু কন্ডাক্ট করায় আমাদের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। এই হচ্ছে আমাদের সিক্রেসি গেল। এবার আমরা আসছি যে মেরিট। আমরা এতক্ষণ ধরে দেখলাম যে পার্লামেন্টের সিস্টেমের কি ফিচার্স রয়েছে এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ ফিচার সেখান থেকে পেলাম। এবার আমি যেটা বলেছিলাম যে কোনো সিস্টেমের কিন্তু মেরিট হয়, ডিমেরিটস হয়। যদি তোমরা ফর এক্সাম্পল ডিক্টেটরশিপও দেখো, যে ডিক্টেটরশিপ মানেই আমরা ভেবে নিই যে হিটলার, ডিক্টেটরশিপ মানেই আমরা ভেবে নিই যে ফর এক্সাম্পল মুসোলিনি, কিন্তু তোমরা যদি ডিক্টেটরশিপেরও কিন্তু অনেক মেরিটস ডিমেরিটস কিন্তু রয়েছে সেখানে। তো এই পলিটিক্যাল সিস্টেমে কিন্তু আমরাও এই পার্লামেন্টারি সিস্টেমের কি ভালো দিক রয়েছে, কি খারাপ দিক রয়েছে, বা কি করে আরো সেটাকে ভালো করা যাবে সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। তাহলে প্রথম যে মেরিটটা, যে ভালো জিনিসটা রয়েছে সেটা হচ্ছে লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে একটা ক্লোজ রিলেশনশিপ, একটা বলতে পারো হারমোনি রয়েছে, একটা কিন্তু সেখানে তারা কিন্তু অপোজিট কাজ করে না, ইন্টারডিপেন্ডেন্টলি একসাথে তারা কিন্তু কাজ করে। এই যে পয়েন্টটা, হারমোনি বিটুইন দ্য লেজিসলেচার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ, তার মানে লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য থাকা উচিত। দেখো পার্লামেন্টারি মডেলে এবং প্রেসিডেন্টাল সিস্টেমে কিন্তু এইটা একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স। যদি আমি প্রেসিডেন্টাল সিস্টেমটাকে মাথায় রাখি তাহলে তোমরা দেখতে পারবে ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টটা প্রযোজ্য, সেপারেশন অফ পাওয়ার। তার মানে তোমরা যদি ইউনাইটেড স্টেটসের আর্টিকেল 1, 2 এবং 3 দেখো তাহলে বুঝবে যে আর্টিকেল 1-এ কিন্তু রয়েছে যে লেজিসলেটিভ মানে আইন বানানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু রয়েছে কংগ্রেসের হাতে, মানে সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। এক্সিকিউটিভের যে পাওয়ার সেটা কিন্তু রয়েছে প্রেসিডেন্টের কাছে, এবং জুডিশিয়াল যে পাওয়ার সেটা কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের কাছে। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হলো এদের মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্য নেই, তিনজনে তিনটে কাজ করবে। এবং দেখবে যে যারা কংগ্রেসের মেম্বার তারা কিন্তু আবার এক্সিকিউটিভের মেম্বার না, আবার যারা 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 এক্সিকিউটিভ তারা কিন্তু কংগ্রেসের মেম্বার না। তার মানে প্রেসিডেন্ট যিনি লিডার অফ দ্য কান্ট্রি, তিনি কিন্তু আবার যে ইউনাইটেড স্টেটসের যে লেজিসলেচার রয়েছে কংগ্রেস, সেখানে কিন্তু বসতে পারছে না। তাহলে এই সেপারেশন অফ পাওয়ারের যে কনসেপ্টটা মন্টেস্কিউ তিনি কিন্তু এই কনসেপ্টটা দিয়েছিলেন, যাতে একে অপরের কাজ যাতে দখল না হয়,
যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে পার্লামেন্টারি মডেল রয়েছে সেখানে কিন্তু খুবই ক্লোজ রিলেশনশিপ রয়েছে লেজিসলেচারের সাথে, এক্সিকিউটিভের সাথে। যারা লেজিসলেচারের মেম্বার তারা কিন্তু অবশ্যই এক্সিকিউটিভের মেম্বার হবে, এবং মাথায় রাখবে যে আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু নয় লোকসভা থেকে হবে, না হলে রাজ্যসভা থেকে হবে। আমাদের যারা মিনিস্টার, যারা লোকসভা রাজ্যসভা থেকে জিতছে তারা কিন্তু পরবর্তীকালে কাউন্সিল অফ মিনিস্টারে আসছে। তাহলে আমাদের এইখানে কিন্তু এক্সিকিউটিভ হচ্ছে লেজিসলেচারের অংশ, এবং এক্সিকিউটিভ কিন্তু লেজিসলেচারের কাছে দায়বদ্ধ, এবং তারা কিন্তু সেপারেট না, তারা কিন্তু একে অপরের থেকে বিচ্ছিন্ন না, তারা কিন্তু একই সাথে কাজ করে। এবং এই একই সাথে কাজ করার ফলে প্রাইম মিনিস্টার কিন্তু অনেক অর্থেই কি বিলস আনা হবে, কি পলিসিস নির্ধারণ করা হবে, কি প্রোগ্রামস করা হবে, এটা কিন্তু প্রাইম মিনিস্টার অনেক সময় লেজিসলেচারে লিডারশিপ দিতে পারে। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্লামেন্টারি সিস্টেমের ফিচার যে লেজিসলেচার এবং এক্সিকিউটিভ কিন্তু একই সাথে কাজ করে। নেক্সট আমি দেখে নেব মেরিট রেসপন্সিবল গভর্নমেন্ট। খুব ইম্পর্টেন্ট যে আমি আজকে যে সরকারটাকে চুজ করলাম সেই সরকারটা সঠিক মতো কাজ করছে কিনা, সেই সরকারটা জনগণের জন্য কাজ করছে কিনা, জনগণের জন্য আইন বানাচ্ছে কিনা, সেটা কিন্তু দেখার দায়িত্ব কিন্তু একটা পার্লামেন্টারি সিস্টেমে রয়েছে। এই জন্য পার্লামেন্টারি সিস্টেমের একটা ওয়েল এস্টাবলিশ ফিচার যেটাকে বলা হয় সেটা হচ্ছে দায়বদ্ধ সরকার, রেসপন্সিবল গভর্নমেন্ট। তারা কিন্তু রেসপন্সিবল রয়েছে পার্লামেন্টের কাছে। যদি কোনো সময় দেখা যায় যে কোনো মিনিস্টারের বিরুদ্ধে কিন্তু কোশ্চেন করা হলো এবং তার সাথে কিন্তু মিনিস্টারদেরকে জবাবদিহি করতে হবে, সেটা অনেক কিছু পার্লামেন্টারি প্রসিডিংসে হতে পারে। সেটা কোশ্চেন আওয়ারে হতে পারে, জিরো আওয়ারে হতে পারে, ডিসকাশন হতে পারে, অ্যাডজর্নমেন্ট মোশন হতে পারে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যদি এই নো কনফিডেন্স মোশন তাদের বিরুদ্ধে পাশ হয়ে যায় এবং তারা যদি নিজের দায়বদ্ধতা বা নিজের মেজরিটি প্রুফ করতে না পারে লোকসভাতে, তাহলে কিন্তু তাদেরকে রিমুভ করা যেতে পারে। তাহলে বিভিন্ন পার্লামেন্টারি প্রসিডিংসের দ্বারা মিনিস্টারদেরকে কিন্তু কোশ্চেন করা যেতে পারে। যে কোনো পার্লামেন্টের মেম্বার তাকে কিন্তু কোশ্চেন করতে পারে। সেটা অনেক সময় শুধুমাত্র বলে শুধুমাত্র কোশ্চেন মুখে করা যেতে পারে, লিখে করা যেতে পারে, বা তাদেরকে একটি সময় দেওয়া যেতে পারে যে এর মধ্যে আপনি কোশ্চেনের উত্তরটা দিন। এবং তারা যদি কোশ্চেনের উত্তরটা না দিতে পারে, বা ফর এক্সাম্পল কোনো বিল যদি তারা পাশ করতে না পারে, তাহলে কিন্তু ধরে নেওয়া হয় যে সেই পলিটিক্যাল পার্টিটার সংখ্যাগরিষ্ঠতা নেই। সেই সময় অপোজিশন লিডার যদি এই নো কনফিডেন্স মোশনটা পাশ করে দেয়, তাহলে কিন্তু তাদেরকে সরতে হতে পারে। তাহলে তারা কিন্তু সবসময় পার্লামেন্টের কাছে দায়বদ্ধ বা রেসপন্সিবল। এবার চলে যাচ্ছি আমি ডেসপোটিজম। ডেসপোটিজম মানে তোমরা বলতে পারো যে যেহেতু যারা কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে তারা দায়বদ্ধ রয়েছে পার্লামেন্টের কাছে, এজন্য কোনো একজন ব্যক্তি নিজের মতো করে আরবিটারিলি কিন্তু যা চাই তাই করতে পারে না। এই যে এই সিস্টেমে এক্সিকিউটিভ অথরিটি কিন্তু গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস এর উপরে ভরসা করে আছে, কোনো একজনের উপরে কিন্তু সে ভরসা করে নেই। প্রেসিডেন্টাল সিস্টেমে তোমরা যদি দেখো যে পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে প্রেসিডেন্টের উপরে, পলিটিক্যাল পার্টির উপরে অনেক সময়, কিন্তু বলতে পারো এক কথায় বলতে গেলে প্রেসিডেন্টের উপরে কিন্তু অনেকটাই ডিপেন্ডেবল। কিন্তু এইখানে যেহেতু কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে এক গুচ্ছ, কিন্তু 50টা থেকে 60 বা কোনো কোনো জায়গায় এর থেকে বেশিও বা কমও হতে পারে মিনিস্টাররা রয়েছে, তাহলে তারা কিন্তু অ্যাজ আ গ্রুপ কাজ করছে। এবং এই জন্যই একজন বা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল কিন্তু পার্লামেন্টে কোনোদিনই কিন্তু দায়বদ্ধ না। এই জন্য এটা কিন্তু একটা ডিকটেটর, তোমরা জানো এই যে একতন্ত্রবাদ বা ডিকটেটোরিয়াল যে অথরিটি সেটাকে কিন্তু কার্ভ করে। এবং এক্সিকিউটিভ কিন্তু পার্লামেন্টের কাছে যেহেতু রেসপন্সিবল, তারা কিন্তু অনেক অর্থেই এই পার্লামেন্টের মেম্বারদেরকে নিয়ে চলা বা পার্লামেন্টের মেম্বারদের কথা শোনা, এমনকি অপোজিশন পার্টি যদি খুবই বিরোধিতা করে তারও কথা শোনা, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অংশ, এবং যেটা ডেমোক্রেটিক কাঠামোকে আরো বেশি কিন্তু অক্সিজেন যোগায়। নেক্সট আমি চলে যাচ্ছি 4 নম্বরে, রেডি অল্টারনেটিভ গভর্নমেন্ট। দেখো এটা একটুখানি আমি তোমাদেরকে ইউকের কনসেপ্টে বোঝাই। দেখো ইউকেতে কিন্তু শ্যাডো ক্যাবিনেট বলে একটি ব্যাপার হয়। শ্যাডো ক্যাবিনেট মানে কি, আমাদের যেরকম প্রাইম মিনিস্টার রয়েছে, কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, ইউকেতে যে অপোজিশন পার্টি রয়েছে এই অপোজিশন পার্টিরও কিন্তু একজন লিডার রয়েছে, এবং অপোজিশন পার্টিও কিন্তু তার একটি ক্যাবিনেট রেডি রাখতে পারে।
যদি কোনো সময় রুলিং পার্টি পড়ে যায় বা কোনো সময় রুলিং পার্টি যদি ঠিক মতো সরকার না চালাতে পারে, তাদেরকে যদি সেই সময় সরানো হয়, তাহলে কিন্তু একদম রেডিমেড, একদম বলতে পারো যে অপোজিশন পার্টি ইউকেতে কিন্তু একদম রেডি রয়েছে। তারা কিন্তু সর্বদাই সরকার গঠন করার একটি প্রক্রিয়াতে রয়েছে। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে এই শ্যাডো ক্যাবিনেট সিস্টেম বলে কিছু নেই, কিন্তু আমাদের কিন্তু অপোজিশন পার্টি রয়েছে। অপোজিশন পার্টির অনেকেই কিন্তু আবার পার্লামেন্টের অংশ। তাহলে কিন্তু এই জিনিসটার দ্বারা রুলিং পার্টি যদি কোনো সময় হেরে যায় বা মেজরিটি হারিয়ে ফেলে, তাহলে আমাদের যে প্রেসিডেন্ট সে কিন্তু ইনভাইট করতে পারে অপোজিশন পার্টিকে তাদের সরকার ফর্ম করার জন্য। অবশ্যই সরকার ফর্ম করার পর 1 মাসের মধ্যে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেটা কিন্তু প্রুভ করতে হবে। এবং তাছাড়াও কিন্তু এই প্রত্যেকবার ইলেকশনসের দ্বারা জনগণ কিন্তু মতামতের দ্বারা জনগণের যে মতামত সেটা কিন্তু অপোজিশন পার্টির পক্ষেও যেতে পারে। অপোজিশন পার্টি যদি একটা ভালো পলিসিস যদি নিয়ে আসে, যদি ভালো সমালোচনা করতে পারে, তাহলে কিন্তু তাদের পক্ষেও ভোট যেতে পারে। এই জন্যই স্যার আইভর জেনিংস কিন্তু বলেছেন দ্য লিডার অফ দ্য অপোজিশন, যে অপোজিশনের লিডার সে কিন্তু একটা প্রাইম মিনিস্টারের অল্টারনেটিভ হিসেবে কাজ করে। একজন অপোজিশন লিডারেরও গণতন্ত্রে ততটাই ভূমিকা যতটা কিন্তু প্রাইম মিনিস্টারের রয়েছে দেশটাকে চালনা করার পক্ষে। এবার চলে আসছি আমি 5 নম্বর, ওয়াইড রিপ্রেজেন্টেশন। খুব ইম্পর্টেন্ট। দেখো, আমাদের ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম রয়েছে, সেখানে বিভিন্ন লোকেরা রয়েছে, বিভিন্ন ভাষার লোকেরা রয়েছে। তাহলে সবাইকে যদি আমাকে প্রতিনিধিত্ব করতে হয়, তাহলে কিন্তু সব জায়গা থেকে প্রতিনিধিত্ব করা উচিত। তুমি যদি দেখো যে আমাদের প্রাইম মিনিস্টার যদি দেখো, একজন ফিমেল প্রাইম মিনিস্টার হয়েছেন, আমাদের অবশ্যই কিন্তু বলতে হবে শিখ প্রাইম মিনিস্টার হয়েছেন, আমাদের যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে সেখান থেকেও কিন্তু প্রাইম মিনিস্টার হয়েছেন। তাহলে দেখো সব ধরনের প্রতিনিধি কিন্তু রয়েছে। সেখানে যদি মিনিস্টারদেরও দেখো তোমরা, মিনিস্টার্সরাও কিন্তু সব ধর্মের থেকে রয়েছে, সব রিজিয়ন থেকে রয়েছে, সব ইন্ডিয়ার পার্ট থেকে রয়েছে। তাহলে তারা কিন্তু যে নিজের যে রিজিয়ন রয়েছে বা নিজের যে এলাকা রয়েছে সেই প্রবলেমস গুলো কিন্তু পার্লামেন্টের কাছে তুলে ধরতে পারে, নিজের প্রাইম মিনিস্টারের কাছে তুলে ধরতে পারে, নিজের কাউন্সিল অফ মিনিস্টারের কাছে তুলে ধরতে পারে, এবং তারা যথারীতি সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করে। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পার্লামেন্টের ফিচার, যে এক্সিকিউটিভ কিন্তু বিভিন্ন গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস রয়েছে, যেখানে মিনিস্টার্সরা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসছে। তারা বিভিন্ন যে লোকাল রিজিয়নস গুলোর প্রবলেম রয়েছে, যে লোকালিজম যে প্রবলেমস গুলো রয়েছে, সেইগুলো কিন্তু গভর্নমেন্টের কাছে তুলে ধরতে পারে। এবং সে যখন প্রাইম মিনিস্টার পদে রয়েছে, তিনি কিন্তু ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, অবশ্যই সে পার্টির লিডার, সে দেশকে চালনা করছে, কিন্তু তাকেও কিন্তু ডাইভার্স যে ইন্টারেস্ট রয়েছে ইন্ডিয়াতে সেটাও কিন্তু তাকে দেখতে হয়। নেক্সট আমি চলে যাচ্ছি 6 নম্বর। এবারে দেখো ডিমেরিটস। ডিমেরিটস মানে তোমরা বুঝতেই পারছো, এতক্ষণ ধরে কিন্তু আমরা মেরিট দেখলাম যে একটি পার্লামেন্টারি সিস্টেমের কি কি মেরিটস রয়েছে। এবারে আমরা দেখে নেব যে ডিমেরিটস তার কি কি রয়েছে, কারণ পার্লামেন্টারি সিস্টেমের তো সবকিছু ভালো হতে পারে না, তার অনেক কিন্তু খারাপ দিকও আছে, এবং প্রেসিডেন্টাল সিস্টেমের সাথে কিন্তু এটা একটা পার্থক্য রয়েছে। দেখো, আনস্টেবল সরকার খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটা বোঝা। দেখো, তোমরা যদি দেখো যে 1979 থেকে বলতে পারো 1998 অব্দি অনেকবার কিন্তু প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছে, এবং 1991 থেকে 1998 তো বহুবার প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছে। এমনকি অটল বিহারী বাজপেয়ীর যে সরকার সেটি কিন্তু 18 দিনের একটি সরকার ছিল। তাহলে এই আনস্টেবল গভর্নমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট ফিচার। যদি একক কোনো পলিটিক্যাল পার্টি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে অবশ্যই জোট সরকার হবে। অনেক সময় দেখা গেছে এই যে জোট সরকার, এই জোট সরকার হওয়া মানেই যে সরকার 5 বছরের জন্য টিকে গেল এমন কিন্তু না। যে জোটে রয়েছে তার সাথে হয়তো অন্য যে পলিটিক্যাল পার্টি জোটে রয়েছে তার সাথে ঝামেলা হলো, তার সাথে কোনো ডিসপিউট হলো, তারা যদি সেই অ্যালায়েন্স বা জোট ছেড়ে চলে যায়, তাহলে কিন্তু সেই পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে লোকসভাতে। তখন কিন্তু অপোজিশন পার্টি সেই আরো অনেক পলিটিক্যাল পার্টিকে নিয়ে কিন্তু তাদের সরকার তৈরি করতে পারে। তাহলে এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এই যে আনস্টেবল গভর্নমেন্ট, দেখবে এই 2014-তে যখন বিজেপি জিতে এসেছিল, তখন কিন্তু বিজেপি বারবার এই কথাটা বলেছিল যে আমাদের এমন একটা সরকার চাই যেটা কিন্তু স্টেবল হবে,
যেখানে কিন্তু একটি পলিটিক্যাল পার্টি থেকে মেজরিটি আপনারা জেতান, তাহলে একটা স্টেবল গভর্নমেন্ট আমরা স্থাপন করতে পারবো। তার কারণ 1991-এ, 1998, 1991 থেকে 98-এ দেখেছি যে বিভিন্ন প্রাইম মিনিস্টার এসছেন, তারা জোট সরকার বানিয়েছেন, জোট যারা প্রার্থী তারা থাকেননি, বেরিয়ে চলে গেছেন, একের পর এক সরকার ভেঙেছে, একের পর এক বেরিয়েছে, সরকারটা কিন্তু ভালো মতো চলতে পারেনি। এই জন্য ইন্ডিয়াকে চালাতে গেলে কিন্তু স্টেবল সরকার দরকার রয়েছে। কিন্তু এইখানেই পার্লামেন্টারি স্ট্রাকচারের একটা ডিমেরিটস বলতে পারো, যে এইখানে যদি জোট হয় এবং যদি অনাস্থা প্রস্তাব তারা যদি অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে কিন্তু তাদেরকে সরে যেতে হয়। এটা আমরা অনেকবার দেখেছি। মোরারজি দেসাই এবং চরণ সিং, তারা 1979-এ জনতা দল তারা কিন্তু প্রতিনিধিত্ব করেছেন। পরবর্তীকালে চরণ সিং কিন্তু মোরারজি দেসাই এর অ্যালায়েন্স থেকে বেরিয়ে যান, তার সরকার পড়ে যায়। এবং আমি যেটা বললাম যে 1990 থেকে 1998 ভিপি সিং, চন্দ্রশেখর, এইচ.ডি. দেবেগৌড়া, আই.কে. গুজরাল এবং এ.ভি. বাজপেয়ী, এরাও কিন্তু এই আয়ারাম গায়ারাম এই সরকারটা কিন্তু তখন ছিল, যে একের পর এক সরকার হয়েছে, তারা সংখ্যাগরিষ্ঠতা রাখতে পারেনি, বেরিয়ে গেছে। তাহলে এই আনস্টেবল গভর্নমেন্টটা কিন্তু একটা বলতে পারো যে ডিমেরিটস এর কন্ডাক্টে পড়ে। আচ্ছা, নো কন্টিনিউইটি অফ পলিসি, এটাও তোমরা হয়তো বুঝতে পারছো যে একটা সরকার একটি পলিসির কথা বলে গেল, সেই সরকারটা হয়তো 5 বছর পরে আর টিকলো না, পলিসিসটা হয়তো এখনো কন্টিনিউ হচ্ছে, কিন্তু নতুন সরকার যে পলিসিটাকে চালাবে, সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবে, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এজন্য যে পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু ফর্মুলেশন বানানো এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা কিন্তু দুটোই খুব লং টার্ম প্রসেস। তার কারণ আনসার্টেনটি কিন্তু রয়েছে যে সরকার কতদিন টিকবে। যদি রুলিং পার্টি পলিসিস এনে যদি তারা পরবর্তীকালের যে ইলেকশন সেখানে যদি না টিকতে পারে, তাহলে হয়তো সেই পলিসি থমকে যেতে পারে, সেই পলিসি হয়তো ইমপ্লিমেন্ট না হতে পারে। তার কারণ তোমরা বুঝতেই পারছো, দুটো পলিটিক্যাল পার্টির কিন্তু ইডিওলজি সেম নাও হতে পারে। আজকে বিজেপির যে ইডিওলজি, বিজেপি যদি পরবর্তীকালে হেরে যায়, তাহলে কিন্তু বিজেপির যে পলিসিস গুলো রয়েছে সেইগুলোকে রুলিং পার্টি ইমপ্লিমেন্ট নাও করতে পারে। তাহলে এই যে আনস্টেবল গভর্নমেন্ট বা আনস্টেবল গভর্নমেন্টেরই একটা অংশ বলতে পারো, যে কন্টিনিউয়েশন অফ দ্য পলিসি কিন্তু হয় না যদি পলিটিক্যাল পার্টিস চেঞ্জ হতে থাকে, যদি সরকার চেঞ্জ হতে থাকে। একটা এক্সাম্পল দেখো, জনতা পার্টি, মোরারজি দেসাই 1977-এ কিন্তু তিনি জনতা দলের হেড ছিলেন। তিনি পরবর্তীকালে যখন হেরে যান এবং 1980-তে আবার যখন কংগ্রেস সরকার চলে আসে, তখন কিন্তু কংগ্রেস সরকার অনেক এই জনতা গভর্নমেন্টের যে পলিসিস গুলো রয়েছে সেইগুলো কিন্তু রিভার্স করেছিলেন। এমনকি আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে বিষয়গুলো ছিল সেইগুলো কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রিভার্স হয়েছিল। এবং তোমরা 76, 78 মিলিয়ে দেখো, কিন্তু তোমরা একটা এক্সাম্পলের দিকে কিন্তু এটা ধরতে পারো। তাহলে এই জিনিসটা কিন্তু এখানে রয়েছে, যে কন্টিনিউইটি অফ পলিসিস তখনই হবে যখন একটি সরকার রয়েছে, যখন সরকার বারবার চেঞ্জেস হচ্ছে না। তৃতীয় দেখো, ডিক্টেটরশিপ অফ দ্য ক্যাবিনেট, খুব ইম্পর্টেন্ট। তার কারণ দেখো, এই কাউন্সিল অফ মিনিস্টারের কিন্তু 3টে পার্ট রয়েছে: ক্যাবিনেট, মিনিস্ট্রি অফ স্টেট এবং ডেপুটি মিনিস্টার্স। কিন্তু তোমরা বলতেই পারো যে যারা প্রথম সারির নেতা তারা কিন্তু সবাই ক্যাবিনেটের অংশ। এবং ক্যাবিনেটের যেহেতু কম্পোজিশন খুব কম, বা বলতে পারো যে ক্যাবিনেট এমন একটা বিষয় যেখানে কিন্তু প্রাইম মিনিস্টার উচ্চ পদের যারা মন্ত্রী রয়েছে তাদেরকে তো ইলেক্ট করছেই, তার সাথে সাথে কিন্তু ক্যাবিনেট পলিসিস প্রোগ্রামস কিন্তু করছে, তাদের দ্বারাই কিন্তু দেশের যে ফিউচার সেটা কিন্তু ডিসাইড হচ্ছে। তাহলে এই যে জিনিসটা, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিচার, যেখানে ক্যাবিনেট রয়েছে এবং ক্যাবিনেট কিন্তু আনলিমিটেড পাওয়ার, আনলিমিটেড অথরিটি তারা কিন্তু এনজয় করে। এবং কাউন্সিল অফ মিনিস্টার থাকলেও এই ক্যাবিনেটের পাওয়ার পার্লামেন্টারি সিস্টেমের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জন্য হ্যারল্ড ল্যাস্কি কিন্তু বলেছেন যে এই ক্যাবিনেট যদি নিজের মতো কাজ করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হতে পারে। তোমাদের একটা এক্সাম্পল দিই, ইন্দিরা গান্ধী যখন দ্বিতীয়বার ফিরে এলেন, তখন কিন্তু তিনি ক্যাবিনেটেরও কথা শুনতেন না, তিনি কিন্তু নিজের মতো অনেক কাজ করেছেন। যেরকম 1975-এ যখন ইমার্জেন্সি লাগু হয়, তখন ক্যাবিনেট একটা রিটেন অ্যাডভাইস দেয় প্রেসিডেন্টকে, সেটা কিন্তু তিনি মানেননি, তিনি নিজেই লাগু করে দিয়েছে। যদি এইটাও হয়
যে প্রাইম মিনিস্টার এবং কিছু লোক যদি দেশটাকে চালাতে লাগে তাহলে কিন্তু বাকি কাউন্সিল অফ মিনিস্টারদের বলার থাকে না। তাহলে এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিচার, যে ক্যাবিনেট যদি ডিক্টেটর হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় থমকে যেতে পারে। এই র্যামসে মুনির কিন্তু বলেছেন ডিক্টেটরশিপ অফ দ্য ক্যাবিনেট হতে পারে যদি ক্যাবিনেট একাই দেশটাকে চালায়। সেটা আমরা উইটনেস করেছিলাম ইন্দিরা গান্ধীর সময়, রাজীব গান্ধীর সময়। নেক্সট তোমরা দেখে নাও, নেক্সট দেখো এগেইন সেপারেশন অফ পাওয়ার। এটা আমি বলছিলাম যে হারমোনি বিটুইন দ্য এক্সিকিউটিভ লেজিসলেচার তো থাকা উচিতই, কিন্তু এই সেপারেশন অফ পাওয়ারটা না থাকা কিন্তু ডিমেরিটস হতে পারে। অনেক সময় কিন্তু আমরা দেখেছি এটা যে এই সেপারেশন অফ পাওয়ার না থাকার ফলে আমরা কিন্তু দেখেছি যে এক্সিকিউটিভ অনেক সময় কিন্তু লেজিসলেচারকে প্রভাবিত করে। এমনকি জুডিশিয়ারি যেটা ইন্ডিপেন্ডেন্ট থাকার কথা সেটাকেও কিন্তু একটা এনজিএসএ ন্যাশনাল জুডিশিয়াল এই কমিশন এনে কিন্তু তাকেও একটা প্রভাবিত আমি ঠিক বলবো না, তার উপরেও একটা নিয়ন্ত্রণ রাখার কিন্তু একটা চেষ্টা হয়েছে। তাহলে এই সেপারেশন অফ পাওয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে এক্সিকিউটিভের কাজ করবে, লেজিসলেচারের কাজ করবে এবং জুডিশিয়ারির কাজ করবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই এক্সিকিউটিভ লেজিসলেচার যেহেতু একই, অনেক অর্থেই যারা এক্সিকিউটিভ তারা কিন্তু লেজিসলেচারেরও কিন্তু মেম্বার রয়েছে, তো অনেক সময় দেখা যায় যে তারা কিন্তু লেজিসলেচারকে প্রভাবিত করছে, তারা কাউন্সিল অফ মিনিস্টারকে প্রভাবিত করছে। প্রাইম মিনিস্টারের নেতৃত্বে যেহেতু এক্সিকিউটিভও চলে, লেজিসলেচারও চলে, অনেক সময় দেখা যায় যে এক্সিকিউটিভের যে প্ল্যানস গুলো, প্রোগ্রামস গুলো রয়েছে সেইগুলো কিন্তু লেজিসলেচারের ওপরেও কিন্তু সেখানে প্রভাব খাটানো হয়। যদি আমরা ইউনাইটেড স্টেটসে দেখি তাহলে দেখো প্রেসিডেন্টকে কিন্তু অনেক রকমের মেকানিজম নিতে হয় লেজিসলেচারকে প্রভাবিত করার জন্য। সেখানে লবিং হতে পারে, বা ফর এক্সাম্পল প্রেসিডেন্ট হয়তো নিজের পার্টির যারা মেম্বার রয়েছে তাদেরকে বললো, কিন্তু সেই পার্টির মেম্বাররাও কিন্তু অনেক অর্থে প্রেসিডেন্টের কথা শোনে না। তার কারণ যেহেতু লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে একটা পার্থক্য রয়েছে, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, তাদের কিন্তু যে নির্ভরশীল থাকতে হবে এমন কিন্তু ব্যাপারটা নেই। তো সেপারেশন অফ পাওয়ার না থাকার ফলে এক্সিকিউটিভ কিন্তু অনেক অর্থেই লেজিসলেচারকে প্রভাবিত করতে পারে। এর জন্যে বিগিয়ট পয়েন্ট আউট করেছে ক্যাবিনেট ইজ এ হাইপেন দ্যাট জয়েন দ্য বাকল দ্যাট বাইন্ডস দ্য এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ ডিপার্টমেন্ট টুগেদার। এবং এই জন্য এই যে হোল সিস্টেমটা, সেখানে সেপারেশন অফ পাওয়ার না থাকার ফলে এই এক্সিকিউটিভ লেজিসলেচার কিন্তু অনেক অর্থেই একে অপরকে ইনফ্লুয়েন্স করে ফেলে। নেক্সট আমরা দেখে নেব, আমরা এই যে পার্লামেন্টারি সিস্টেমের আলোচনা করলাম, তাহলে একটা ওপিনিয়ন তাহলে এখন নিয়ে নেওয়া যাক, যে আমরা যদি ওপিনিয়নের দিকে দেখি, চোখ রাখি, তাহলে এই পার্লামেন্টারি সিস্টেম এবং আমাদের যে প্রেসিডেন্টাল সিস্টেমটা রয়েছে তার মধ্যে কি কি জিনিস আমরা দেখবো যে কোনটা ভালো রয়েছে কোনটা খারাপ রয়েছে। দেখো পার্লামেন্টারি সিস্টেম আমি তাও বলবো যে প্রেসিডেন্টাল সিস্টেমের থেকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তার কারণ কি, আমি তোমাদের 2-3টে পয়েন্ট তোমাদের বলছি যেটা তোমরা অবশ্যই লক্ষ্য করো। প্রথম অবশ্যই দেখো রেসপন্সিবল সরকার। এই প্রেসিডেন্টাল সিস্টেমে কিন্তু রেসপন্সিবল সরকার নেই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টারকে সবসময় এই চিন্তাটা করতে হয় যে তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে কিনা। যদি কোনো সময় সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাহলে কিন্তু তাদেরকে বের করে দেওয়া যেতে পারে, হাঁটিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু দেখো এই প্রেসিডেন্টাল সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি প্রেসিডেন্টাল সিস্টেমটা দেখি তাহলে দেখবো প্রেসিডেন্টাল সিস্টেমে যদি ইউনাইটেড স্টেটসের এক্সাম্পল নিই, ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্টকে কিন্তু লেজিসলেচার খুব ভালোভাবে বার করতে পারবে না। প্রেসিডেন্টের ইমপিচমেন্ট যেটা রয়েছে সেটা ইউনাইটেড স্টেটসে শুরু করতে পারে সেনেটে পেশ এবং পাস করার পরে যায় এটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, তখনই কিন্তু এটাকে করা যেতে পারে। এবং এটাও মাথায় রাখবে যে সেনেট কিন্তু ইনভেস্টিগেশনও করতে পারে যে প্রেসিডেন্ট কিছু এমন কাজ করেছে যার জন্য সে ইমপিচ হবে। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে প্রেসিডেন্টকে কিন্তু সরাসরি রেসপন্সিবল করা যাচ্ছে না। প্রেসিডেন্ট অনেক অর্থে যদি এমন কোনো কাজ করে দেয় যেটা খুবই অনৈতিক বা যেটা ইউএস এর কনস্টিটিউশনের বিরুদ্ধে, তখনই কিন্তু সেনেট
ইনভেস্টিগেট করতে পারে এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ফের পাস করলেই কিন্তু তখন তারা সরে যাবে। কিন্তু আমাদের এইখানে দেখো যে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর তো ইলেকশন হচ্ছেই, তার পাশাপাশি যে সরকার রয়েছে তারা কিন্তু সবসময় দায়বদ্ধ। কোনো সময় যদি তারা কোনো একটি বিল পাস করতে না পারে, কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে তারা কিন্তু রেসপন্সিবল, তাদেরকে জবাবদিহি করতে হবে। সেখানে প্রেসিডেন্ট কিন্তু কোনোদিনও জবাবদিহি না, প্রেসিডেন্ট কিন্তু লেজিসলেচারকে জবাব দেবে না। তাহলে এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে আমাদের অপোজিশন পার্টি। এই পার্লামেন্টারি ফিচারের এই অপোজিশন পার্টি থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ দেখো, যে কোনো গণতন্ত্রে যে অপোজিট আইডিয়া বা অপোজিট ভিউ পয়েন্ট, এটা থাকলে আমরা কিন্তু একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পাই, আমরা একটা ডিফারেন্ট আইডিয়া পাই। সেই ক্ষেত্রেই যদি আমরা ইউনাইটেড স্টেটস হোক বা রাশিয়া দেখি, যে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ কিন্তু ইকুয়াল রয়েছে। ফর এক্সাম্পল দেখো, এই সেনেটে কিন্তু দেখো 100 জন মেম্বার রয়েছে এবং প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু 2 জন করে মেম্বার কিন্তু আসছে, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে কিন্তু অন্য হিসেব রয়েছে। কিন্তু যেই বিষয়টা এখানে ইম্পর্টেন্ট, যে প্রেসিডেন্টাল সিস্টেমে যে অপোজিশন পার্টি রয়েছে তারা কিন্তু খুব একটা স্ট্রং না। যে অপোজিশন পার্টি রয়েছে তারা কিন্তু খুব একটা সক্রিয়ভাবে পারফর্ম করেন না যতক্ষণ না ইলেকশন আসছে। তোমরা ইউনাইটেড স্টেটস যদি ইলেকশন দেখো, যে দেখবে যে ওইখানে অত পার্টি তোমরা দেখতে পারবে না, রিপাবলিকান পার্টি হোক, ডেমোক্রেটিক পার্টি হোক, যখন ইলেকশন হয় তখন তারা নিজের ভিউ পয়েন্টটাকে পেশ করে। তার আগে কিন্তু অপোজিশন পার্টি খুব সক্রিয়ভাবে না গভর্নমেন্টকে অত কোশ্চেন করে, না সক্রিয়ভাবে গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি সেটাকে অ্যাকাউন্টেবিলিটি করে। তো এইখানেও এই পার্লামেন্টারি সিস্টেমের কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। তো তৃতীয় দেখো তোমরা, যে পার্লামেন্টের একটা ইম্পর্টেন্ট আরেকটা যে ফিচার হলো, সেটা কিন্তু লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে। আমরা প্রেসিডেন্টাল সিস্টেমে বেশিরভাগ প্রেসিডেন্টাল সিস্টেমে দেখেছি কি এখানে কিন্তু একটা সেপারেশন অফ পাওয়ার রয়েছে, যে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি আলাদাভাবে কাজ করে। কিন্তু আমাদের এই পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু একটা ব্যালেন্স রয়েছে। এক্সিকিউটিভ যারা লেজিসলেচারের পার্ট, তার মানে এক্সিকিউটিভরা বুঝতে পারছে যে কি পলিসিস প্রোগ্রাম আমাদের লাগবে, তারা কিন্তু সেইটাই আইনসভায় কিন্তু পাশ করতে পারে। তাছাড়াও দেখো, জুডিশিয়ারিও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অংশ, যেখানে পার্লামেন্ট বা এক্সিকিউটিভের কোনো অর্ডার বা লকে জুডিশিয়ারি কিন্তু খারিজ করে দিতে পারে, সেটা যদি আনকনস্টিটিউশনাল হয়। তাহলে এই পার্লামেন্টারি ফিচারের যে কিছু কিছু ফিচার্স রয়েছে, সেটা কিন্তু তাকে অনেক সুপিরিয়র বানায় প্রেসিডেন্টাল সিস্টেম। এবং সব থেকে ইম্পর্টেন্ট, ইউএস ছাড়া তোমরা যদি অন্য কান্ট্রিগুলো দেখো, সেগুলো রাশিয়া হোক না কেন, চাইনা হোক না কেন, ব্রাজিল হোক না কেন, তাহলে দেখবে যে প্রেসিডেন্ট সে কিন্তু একদম একতন্ত্রবাদ করে দিয়েছে, একদম ডিক্টেটর, আরবিটারি হয়ে গেছে, এবং তাকে প্রশ্ন করার মতো, তাকে অ্যাকাউন্টেবল করার মতন কিন্তু কেউ নেই, এবং সেপারেশন অফ পাওয়ারও কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা তার মধ্যে নেয়। তাহলে এই জিনিসটাই কিন্তু পার্লামেন্টারি সিস্টেমকে সুপিরিয়র বানায় প্রেসিডেন্টাল সিস্টেম থেকে। তাহলে এই গেল কিন্তু আমাদের আজকের বিশদ আলোচনা, যেখানে আমরা ডিসকাস করলাম যে পার্লামেন্টারি ফিচার, প্রেসিডেন্টাল ফিচারের মধ্যে কি পার্থক্য রয়েছে। আমরা কিছু কিছু এক্সাম্পল দেখলাম পার্লামেন্টারি ফিচার্সের, ইংল্যান্ড, ইন্ডিয়া, সেখানে আমরা প্রেসিডেন্টাল সিস্টেমেরও কিন্তু আমরা এক্সাম্পল দেখলাম ইউনাইটেড স্টেটস। আমরা পার্লামেন্টারি সিস্টেমের ফিচার্স দেখলাম, তার সাথে সাথে আমরা মেরিট ডিমেরিটস দেখে আমাদের যেটা ওপিনিয়ন সেটা আমরা দিলাম। তোমরা কমেন্ট সেকশনে তোমাদের ওপিনিয়ন জানাও যে পার্লামেন্টারি সিস্টেম কি আমাদের ইন্ডিয়ার জন্য একদম ঠিক চলছে, নাকি আমাদের প্রেসিডেন্টাল সিস্টেমে শিফট করা উচিত, যেখানে আমাদের প্রেসিডেন্টের কিন্তু যাবতীয়ভাবে কোনো পাওয়ার নেই, সে কিন্তু পুরোপুরি চলছে প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টারের নেতৃত্বে। তাহলে আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগলো। পরবর্তীকালে এরকম ক্লাস দেখার জন্য WBPSC এর অফিসিয়াল চ্যানেলে চোখ রাখো। থ্যাংক ইউ।